মানুষদেরকে হিপোক্রেসিটা বাদ দিতে হবে। বাসায় আমার 32 ইঞ্চি টিভি, কিন্তু আমি আমার বাসায় শুটিং একটু করতে দেই না। আমি আমার গোলাম মামু শুট করতে দিছি, বলতেছে ভাইয়া এই রুমে তো নামাজ পড়ে শুট করা যাবে না। আমি বলছি তাহলে আর কিন্তু অপূর্ব সাথে এসে আবার সেলফি তুলছে, ভাইয়া ভাইয়া একটা সেলফি, ভাইয়া তো সেলফি আমার কথা শুট হলো যে করতেছে। এই সরকারের সময় যদি এই অবস্থা হয়, তাহলে দেশ আফগানিস্তান হয়ে গেলে তাহলে কি? তো আমার সেটাই, তাহলে তো আফগানিস্তানই আমরা ভালো ছিল, ঠিক না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি সাফায়াত যথারীতি আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের যে দুজন নিয়মিত আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ, তারাও আছেন। এবং আমরা আজকে একটি ভিন্ন ইস্যুতে আমরা কথা বলবো। এবং সেই ভিন্ন ইস্যুতে কথা বলার জন্য আমরা একজন খুব বিশেষ একজন অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়েছি। তা আমাদের আজকের মূল এই আলোচনাটার বিষয় হচ্ছে বাংলা সিনেমা। ঠিক সিনেমা না, আমরা সিনেমা, ওটিটি সমস্ত প্ল্যাটফর্মে আমরা বাংলা কন্টেন্ট, সেটা হতে পারে সিনেমা, হতে পারে টিভি সিরিয়াল, হতে পারে ওটিটি, এখানে আমাদের বাংলা ভাষায় যে কন্টেন্ট গুলো তৈরি হচ্ছে, বাংলা ভাষাটাকে আমরা কিভাবে আমরা তুলে ধরছি, বা আমাদের সংস্কৃতিটাকে আমরা কিভাবে তুলে ধরছি, বা এটার সাফল্য, ব্যর্থতা, ব্যর্থতা থাকলে কেন ব্যর্থতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে একজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। তিনি আমাদের অনেকেরই, আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, জনাব সৈয়দ নাজমুস সাকিব। তো নাজমুস সাকিবকে আমি যদি পরিচয় করে দিতে চাই, তিনি বাই এডুকেশন, তিনি তিনি লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কর্মজীবনে তিনি একজন শিক্ষক। মানে আই মাস্ট সে যে উনি খুবই ডাইভার্স একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যে তিনি একজন শিক্ষক, এবং তিনি কিন্তু মানে জানাতন শিক্ষক না, একদিক থেকে হিসাব করলে উনি আমারও শিক্ষক। মানে আমি যে স্কুল থেকে লেখাপড়া করেছি, সেই স্কুলের উনি একজন টিচার। যদিও আমি শিওর উনি তখন, মানে আমি যখন লেখাপড়া করেছি তখন উনি নিজেই, উনি অনেক ছোট ছিলেন। তো পরবর্তীতে উনি সেই স্কুলের শিক্ষক হিসেবে তিনি তার কর্মজীবন, এবং এখনো তিনি একজন সিনিয়র টিচার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন ঢাকার পিলখানায়, যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেই সেটার স্কুল শাখায় তিনি একজন ইংরেজি বিষয়ে তিনি একজন সিনিয়র টিচার। এছাড়া তিনি আরজে হিসেবে তিনি বহুদিন ছিলেন রেডিও নেক্সট 93.2 FM এবং 92.4 FM, দুটো দুটো আরজে, দুটো রেডিও স্টেশনে উনি আরজে হিসেবে ছিলেন। এবং এছাড়াও তিনি একজন অভিনেতা, টিভি এবং ফিল্ম দুই মাধ্যমেই তিনি কাজ করে থাকেন। তবে তিনি এই সবকিছুর থেকে তিনি নিজেকে একজন মুভি এনথুজিয়াস্ট বা ফিল্ম এনথুজিয়াস্ট হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমরা যেই পরিচয়ই হোক না কেন, আমরা অত্যন্ত আজকে সৌভাগ্যবান, স্যার, আমার তো স্যার উনি, আহ, সাকিবকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো আমরা আলোচনা শুরু করি। মির্জা ভাই, শুরু করেন। হ্যাঁ, সাকিব, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের থ্যাংক ইউ সো শোতে মাচ, আসার থ্যাংক ইউ জন্য। মির্জা ভাই ফর কলিং মি, এন্ড আই হ্যাঁ, এম হ্যাঁ। ফিলিং মাচ অবলাইজ, মাচ প্রিভিলেজড। আর রাশেদ ভাই, সাফাত ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর হ্যাঁ, হ্যাঁ। ইন্ট্রোডাকশনের জন্য। হ্যাঁ, তো সাকিবকে পরিচয় আমি কিভাবে করাবো? ওর সাথে দীর্ঘদিন পরিচয় আমার, ফেলো সিনেমাখোর হিসাবে। অ্যান্ড আমি মনে করি যে হি সারপ্রাইজ মি লাইক লং টাইম আগো। আর এত কিছু জানা পাবলিক আমাদের মানে ইসের মধ্যে কমই আছে। আই নো মেনি সিনেমাখোর বাংলাদেশের মধ্যে, কারণ আমি একটা গ্রুপ চালাই, সবাই এটা হয়তো জানে বা জানে না। Um, কিন্তু সাকিব ইজ লাইক ওয়ান অফ দ্য, হি রিয়েলি বিকাম আ সেলিব্রিটি অ্যামং ফেলো সিনেমাখোর। তো ওর সাথে কথা হইতেছিল, তো জাস্ট ওয়ান্ট টু, ধরো বাংলাদেশের সিনেমা আর ভারতীয় সিনেমা, বাংলাদেশি সিনেমা কেন পিছায় গেল, এই জিনিসগুলো জানার খুব ইচ্ছা ছিল। তো একটা মুভি নিয়ে আমরা ওই দিন কথা বলতেছিলাম দুজনে, আমাদের দুজনে খুবই প্রিয় একটা মুভি, গ্যাংস অফ ওয়াসিপুর। তো মনে করলাম যে ওকে আনা যায় আমাদের শোতে। সো দ্যাটস হাউ ইট অল স্টার্টেড, বাট দ্যাটস গোনা বি আ ভেরি স্মল পোর্শন অফ দিস শো। আমরা এরপর একটার পর একটাতে যাব। গ্যাংস অফ ওয়াসিপুর তোমার মানে আমারও প্রিয় মুভি, তোমারও প্রিয় মুভি। তুমি এই যে কিভাবে মানে আহ, এটা তোমার অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ অভিনেতা বা মানে সিনেমা খোর হিসেবে কিভাবে দেখো তুমি মুভিটা? একটু শুরু করে দিতে। গ্যাংস্টার ওয়াসিপুর ভাই খুব স্পেশাল একটা সিনেমা, সেটা শুধুমাত্র মানে আমার জন্য তো বা আপনার জন্য বটে অ্যাজ এন অডিয়েন্স হিসেবে, তবে একটা ইন্ডাস্ট্রির জন্য খুব স্পেশাল সিনেমা। আমি মনে করি যে প্রতিটা ইন্ডাস্ট্রিকে 10 বছর পর পর কোনো একটা সিনেমা খুব এগিয়ে দেয় বা কোনো হুম, একটা কিছু একটা ঘটায়। যেমন আমি যদি যেহেতু আমরা এটা একটা বলিউড সিনেমা, তো সেটা নিয়ে যদিও অনুরাগ কাশ্যপ বলিউড নামটা পছন্দ করেন না, তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে চান। হুম, হুম, হুম। যাই হোক, তো আমি মনে করি যে একবার পড়ছিলাম যে শোলে, তারপরে হচ্ছে সত্য। হ্যাঁ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তারপরে হুম, সত্যা,
এবং সত্যি। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই গ্যাংস অফ ওয়াসেপুর, এই চারটা সিনেমা নাকি এই 10 বছর পর পর একটা পুরো ডাইনামিক্স চেঞ্জ করে দিয়েছে। সেই হুম ক্ষেত্রে গ্যাংস অফ ওয়াসেপুরের পরে আর সেরকম সিনেমা বলতে গেলে আসে না। গ্যাংস্টার জন্য তো অবশ্যই আসে নাই। হুম হুম তুমবারকে আমি কাছাকাছি বলতে পারি, কিন্তু তুমবার মানে ওটিটিতে যাওয়ার পরে অনেক বেশি ইয়ে হয়েছে, মানে সিনেমা হলে সেই অর্থে খুব একটা সাফল্য পায়নি। কিন্তু গ্যাংস অফ ওয়াসেপুর কিন্তু রেয়ার যে সিনেমা হলেও সাফল্য পেয়েছিল। হুম। আর গ্যাংস অফ ওয়াসেপুরের যে ব্যাপারটা, সেটা একদম সত্যি ঘটনা অবলম্বন। ওই জায়গাটা আছে, ওয়াসপুর নামে জায়গাটা আছে, হ্যাঁ, ইন্ডিয়াতে ধানবাদ নামে একটা এলাকা আছে, সেখানে এটা আছে। অনুরাগ এবং কাশ্যপের সেখানে নিজের একজন লোক, গ্রাম, গ্রাম না ওইটা? এই তো হ্যাঁ শুনছিলাম। নিজের গ্রাম, ওখানে হ্যাঁ আরেকটা হ্যাঁ গ্রামে উনি থাকে আর কি, ওটা পাশেই, একটা ধানবাদের হ্যাঁ। পাশে একটা গ্রামে ওবাদ নামে কি একটা গ্রাম। হুম হুম তো আহ, এবং এবং পুরোটাই অবশ্য বিহারে। তো এটার মূল যে গল্পটা সেটা জিশান কাদ্রি নামে এক ছেলের। তো সে ওখান থেকে আসছিল মুম্বাইতে অ্যাক্টর হবে। হুম তো হুম। এরকম যারা অ্যাক্টর হতে আসে, যাদের সো কল্ড কনভিন্সিং নায়কের চেহারা নাই, তাদেরকে সবাই বলে তুমি অনুরাগ কাশ্যপের পিছে যাও, ওই এই পাগলাই সবাইকে এদেরকে অ্যাক্টর বানায়। আচ্ছা তো এর আচ্ছা। সাথে দেখা করতে পারে না, তো তখন বলছে ঠিক আছে, অ্যাক্টর দেখা করতে পারতেছি না, তো কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তো সিনেমা দেখি। তো হুম প্রচুর হুম। হিন্দি সিনেমা দেখি, অমিতাভ বচ্চন সিনেমা দেখি, নাসিরুদ্দিন শাহ দেখি। কিছু বিদেশি সিনেমা না দেখলে নাকি যাতে ওঠা যায় না। তো এরপরে সে একদিন এটা খুঁজতে খুঁজতে সে সিটি অফ গড দেখছে। তো ওকে সিটি ওকে। অফ গড দেখার পর সে বলতেছে যে এটা কোন দেশের সিনেমা, বলছে এটা তো ব্রাজিলের। বলছে কিন্তু এরকম হুবহু কাহিনী তো আমার গ্রামে ঘটছে। কয় কি বলো? কয়, হ্যাঁ আরে ওয়াসিপুর এরকম দুই ফ্যামিলি আছে, এই পাঠান ফ্যামিলি কুরেশি ফ্যামিলি, এদের এরকম। কয় এই সিটি অফ গড আর কি, আমার গ্রামে তো এর চেয়ে বড় জিনিস হয়েছে। কয় তাই নাকি, তাহলে তুমি এটা বলো, অনুরাগ কাশ্যপকে গিয়ে বলো, যদি ভালো মতো বলতে পারো বানাবে। তো আচ্ছা ওরা আচ্ছা। প্রথমে অনুরাগ কাশ্যপকে পায় না, তারা চাচ্ছিল যে হানসাল মেহতা বানাবেন, যিনি হ্যাঁ। স্ক্যাম বানিয়েছেন সিরিজটা, যেটা আপনারা জানেন, বা নেটফ্লিক্সেও কাজ করেছেন তিনি, সিনেমা বানিয়েছেন। তো হানসাল মেহতা শুনে বসে যে এটা তো বেশি রক্তারক্তি ভাই, আমি এইসব জিনিস বানাই না ভাই, আপনারা এটা অনুরাগ কাশ্যপই পারবে, ওর ব্লাড টাড ভালো লাগে, ওনার কাছে যান। তো তখন অনুরাগ কাশ্যপের যে ওয়াইফ, তৎকালীন যিনি ওয়াইফ কালকি, তো তার একটা থিয়েটার একটা ওয়ার্কশপ চলছিল একটা। তো তখন ওইখানে উনি আহ অলস অবস্থায় বসেছিলেন, তখন জিশান কাদ্রি এবং তার দুই ফ্রেন্ড গিয়ে বলেন যে ভাই আমাদের কোনো একটা কাহিনী আছে, আর তুই একটু শুনবেন কিনা। তো বলছে যে আমার বউয়ের তো রিহার্সেল চলে, ঠিক আছে আমি ফ্রি আছি, বলো দেখি। তো ওনার কাছে অল্প শুনেই বুঝতে পারছেন এর মধ্যে দম আছে। বলছে তুমি অল্প কাহিনী বলতেছো, আমার পুরা গল্পটা লাগবে। তুমি কি আমাকে পুরা গল্প বলতে পারবা? তুমি ওখানে যাও, গিয়ে ওদের পুরা ফ্যামিলি থেকে, আমার 1941 থেকে আমার গল্প লাগবে। তো ভাই আচ্ছা। তাহলে তো আমার একটু সময় লাগবে। বলছে যাও তুমি। তো সময় নিয়ে এসে বলছে তুমি পুরাটা আমাকে লিখবা। তো এত বেশি এনথুজিয়াস্টিক ছিল, জিশান কাদ্রি 250 পৃষ্ঠার উপন্যাস লিখে ফেলছে। ও। 250 পৃষ্ঠা উপন্যাস লিখে ফেলছে, এবং ওইটা পরে ওনার কাছে বলছে বাহ তুমি তো আমাকে আমার কাজ ইজি করে দিলা, তুমি উপন্যাস লিখছো, এখন স্ক্রিপ্ট তাহলে তো আমাকে লিখতে হবে। তো হুম অনুরাগ হুম। কাশ্যপ করছে কি, তখন অনুরাগ কাশ্যপের ওয়াইফ যিনি, মানে কালকি, সে আবার ওই যে জিন্দেগি না মিলেগি দোবারা, এটা শুটিং এ সে চলে গেছে স্পেনে। তো অনুরাগ কাশ্যপ বলছে যে ভাই এত কেওসের মধ্যে থাকলে লেখা হয় না, স্পেনে যাই, বউয়ের সাথে ঘুরে আসি, বউয়ের মতো শুটিং করবে, আমি আমার মতো লিখবো হোটেল রুমে বসে। তো সে নাকি, তার ভাষ্য মতে, তার ইন্টারভিউতে দেখছিলাম, তিনি প্রায় 4.5 দিনে পুরো স্ক্রিপ্ট লিখে ফেলছেন, যেহেতু আগেই মোটামুটি রেডি ছিল। বাট গেস হোয়াট, তিনি স্ক্রিপ্ট লিখে এবং বাকিটা তিনি আবার দিল্লিতে আসার সময় দিল্লিতে লিখছেন। স্ক্রিপ্ট মানে ডায়লগ না? মানে ডায়লগ টায়লগ সবই তো একদম লিখছে? স্ক্রিন প্লে ভাইয়া, স্ক্রিন প্লে একদম একদম শর্ট স্ক্রিন শর্ট প্লে ডিভিশন সহ, লিখছে? যেটা যেটা হ্যাঁ শর্ট হ্যাঁ ডিভিশন হ্যাঁ সহ, হ্যাঁ। আগে তো জাস্ট উপন্যাস হিসেবে ছিল, গল্প হিসেবে। বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই। অনুরাগ জি। কাশ্যপ এরকম, সে সে নাকি দুই হাতে দুইটা স্ক্রিপ্ট লিখতে পারে। এবং মানে ওর শুরুটা কিন্তু তুমি জানো হয়তো, যে ওর শুরু হ্যাঁ হলো হ্যাঁ, গিয়া টিভি সিরিয়ালের টিভি সিরিয়ালের সিরিয়ালে, হ্যাঁ। স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট অনেক সময় লেখা। টাকা নিতেন এবং না, তিনি এত টাকা না নিয়ে দ্রুত লিখছেন। সে স্ক্রিপ্ট লিখতে পারতো যে পাবলিক অবাক হয়ে যেত। সো হি ইজ এটাই আ বেসিক্যালি আ জিনিয়াস ইন স্ক্রিন প্লে। জিনিয়াস, এনিওয়ে হ্যাঁ। কন্টিনিউ। তো এরপরে যখন স্ক্রিপ্ট লিখে তিনি আসেন, এয়ারপোর্টে তার এই পুরো স্ক্রিপ্ট হারিয়ে যায়। এবং হ্যাঁ। মানে হি ওয়াজ আমি জাস্ট, শুনি, সে তুমি বলছে যাবে? যে হ্যাঁ এয়ারপোর্টে ভাই স্ক্রিপ্টটা হারিয়ে যায় ভাই। আমি ভাই 1 সপ্তাহ পড়াশোনাই করছি মির্জা ভাইয়ের পরে, আমি পুরোটা পড়ছি এটা। এবং আহ, এরপরে অনুরাগ কাশ্যপ, দেখেন একটা মানুষের প্যাশন ভাইয়া, ভাইয়া ওরা কেন আগাবে না, আমি সবসময় বলি ওদের প্যাশনটা। অনুরাগ কাশ্যপ 2 দিন এয়ারপোর্ট থেকে সরে নাই, সে কোথাও যায় নাই। তার ওয়াইফ বলতেছে আমরা পরে এসে খুঁজি, বলছে নো, ইউ ডোন্ট নো আমি কি হারাই ফেলছি। এবং সে সমস্ত পুলিশ টুলিশ নিয়ে 2 দিন সে এয়ারপোর্টেই ঘুমাইছে। আচ্ছা আচ্ছা। এবং এরপরে 2 দিন পরে সে তার ব্যাগ খুঁজে পাইছে। পরে বলছে ভাই থ্যাংক আহ, ইউ, পরে এর করে পরে গিয়ে সে বানাইছে। এবং বানানোর সময় সে কয়েকজনকে, তার অ্যাক্টর মাথায় ছিল কিন্তু বেশিরভাগ অ্যাক্টর মাথায় ছিল না। অদ্ভুত প্রসেসে সে সবসময় কাজ করে, করতে করতে যে এলাকায় গেছে সেই এলাকার যারা লোকজন শুটিং দেখতেছে এদের মধ্যে থেকে একজনকে নিছে। আর জিশান বলছিল ভাই আমি যেহেতু আপনার গল্প বলছি ভাই, আমার তো একটা ক্যারেক্টার দিতেই হবে। আচ্ছা তোর আচ্ছা। তো অডিশন ভালো হয় না, এবং ওর সবচেয়ে অডিশন খারাপ দিছিল, জিশান কাদ্রি সবচেয়ে ভালো অডিশন মানে খারাপ দিছিল। হ্যাঁ হ্যাঁ। খারাপ দেওয়ার পর লাস্ট দিনে গিয়ে বলছে ঠিক আছে তো অডিশন খারাপ হয়েছে, কিন্তু আমি তোমার নিবো, কারণ তুমি আমার যে গল্প বলছো, এখন তুমি চাইছো, ঠিক আছে অ্যাক্টর হইতে আসছো। এবং তখন তাকে ওই ডেফিনেট ক্যারেক্টারটা দেওয়া হয়, যেটা আমরা জানি যারা দেখছি, ডেফিনেট ক্যারেক্টার যেটা। তো আহ, তখন এটা সে করে আর ডেফিনেট ক্যারেক্টার, যে সেটাই আমাদের গল্পকার জিশান কাদ্রি। ও, এবং ডেফিনেট বলতে ওই যে যেটা ব্লেড মুখে নিয়েই করে ওই ছেলেটা না? না, ওটা হচ্ছে পারপেন্ডিকুলার, ওর ভাই। পারপেন্ডিকুলার। ওটা আর পারপেন্ডিকুলার, ওটা বড় ডেফিনেট ভাই হচ্ছে কোনটা? ডেফিনিট।
ও যে এখানে ওই যে 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 লাস্টে সবাইকে মারে, ঠিক না? লাস্টে সবাইকে মারে, হ্যাঁ লাস্টে হ্যাঁ সবাইকে হ্যাঁ মারে, যে হ্যাঁ ইভেন নওয়াজকেও যে মেরে ফেলে, নওয়াজকে যে প্ল্যান হ্যাঁ করে হ্যাঁ মারে। হ্যাঁ 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 এই হ্যাঁ। হচ্ছে ব্যাপার। তো ও এই যে বাবা। জায়গাটা, এই যে যে এখান থেকে আমি যেটা দেখতে পারি যে একটা গল্প, সেটা মানে অনুরাগ কাশ্যপ চাইলে কিন্তু নিজে পুরোটা নিয়ে নিতে পারতেন। আমি যে অনুরাগ কাশ্যপের যে জিনিসটা আমি খেয়াল করি, যেটা আমার ভালো লাগে, হুম হুম তিনি এই গল্প অর্ধেকটা শুনে নিজে না লিখে তিনি বলছেন তুমি আগে পুরো গল্প লিখে আনো, যেহেতু এলাকা তোমার, হুম সেটাকে শর্ট ডিভিশন করার দায়িত্ব আমার, এবং সেটা তিনি করছেন। আর অ্যাক্টরের ক্ষেত্রে তিনি এমন সব অ্যাক্টরকে নিছেন যারা মেইন স্ট্রিম অ্যাক্টর না, যাদের চেহারা সেভাবে চিনি না, যদিও হুম তারা এখন প্রচন্ড পরিচিত। নওয়াজুদ্দিন সিদ্দিকী থেকে শুরু করে রাজকুমার রাও, ভিকি হুম। কৌশল, পঙ্কজ ত্রিপাঠী তো মানে ওটিটির অন্য লেভেলের চাহিদা, তাই চাহিদা না? হয়ে গেছে, Focus হ্যাঁ এই যে Tripathi. এমন সব, Oh my God. একদমই, He's হ্যাঁ so great. তারা আজকে মির্জাপুর করতেছে, স্যাক্রেড গেমস করতেছে, রাজকুমারও আমি কালকেই দেখলাম শ্রীকান্ত নামে একটা অন্ধ ক্যারেক্টার। তো এই বাই যে দ্য ওয়ে, ব্যাপার স্যাপার গুলো, নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু আমির খানের সাথে আগে মুভি করছে। হি ওয়াজ ইন হ্যাঁ দ্য সারফরোশ, মুভি ইন্ডাস্ট্রি, সারফরোশ তার প্রথম, হ্যাঁ বাট হি ওয়াজ নোবডি। মানে এইরকম একটা একদমই ক্যারেক্টার যে এই হিরো হইতে পারে, আমি এটার সাথে তুলনা করতে পারি একমাত্র গেম অফ থ্রোনস এর ওই যে শর্ট যে ক্যারেক্টারটা, পিটার ওই যে ডিঙ্কলেজ, পিটার হ্যাঁ হ্যাঁ, ডিঙ্কলেজ। হ্যাঁ পিটার হ্যাঁ ডিঙ্কলেজের পিটার সাথে ডিঙ্কলেজ, হ্যাঁ একমাত্র। Peter Dinklage. কারণ এই এই ও তো জাস্ট হিরো হয়ে গেছে না, বাট হি লুকস তার একদম অ্যাভারেজ। আমরা যদি একদমই বাজারে যাই বা ইভেন রাস্তাঘাটে এরকম চেহারার মানুষ অসংখ্য দেখা যাবে, বাট হি একদমই। বিকেম লাইক মানে এখন যে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে মির্জা ভাই নওয়াজুদ্দিন যে সিদ্দিকী। কথাটা বললেন, অনুরাগ কাশ্যপও নওয়াজুদ্দিন সিদ্দিকী নিয়ে এই কথা বলছে যে সে খুবই নর্মাল একজন লোক, হুম তাকে দেখলে আপনার কিছুই মনে হবে না। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ যখনই নওয়াজুদ্দিন সিদ্দিকী নাকি ক্যামেরার সামনে থাকে, অনুরাগ কাশ্যপের ভাষ্য মতে, মানে তিনি ইংরেজিতে বলছিলেন হি সাকস ইউ ইন, যে তিনি আপনাকে চুইসা খেয়ে ফেলবে। এই হ্যাঁ লোকের চোখে এমন জিনিস আছে, এই লোকের শরীরে কিছু নাই, এক ছটাক মাংস নাই, কিন্তু এর চোখে এমন কিছু আছে। আমি যখন প্রথম তাকে দেখছি না আমার মনে না, হচ্ছে ফয়সাল খান লিটারেলি এছাড়া কেউ মুভির করতে পারবে না। ইয়ের দিক থেকে তো ভয় পাওয়া, মানে ও তো পুরো গাঞ্জাখোর একটা ফালতু একদমই ক্যারেক্টার না, একদমই জাস্ট বাপের তোমার মিডল সন্তান তো। কিন্তু একদমই ও একদম মানে সেকেন্ড মুভিটা বা ইসের মধ্যে ভয় পাওয়া শুরু হয়েছে যে দিস একদমই। গাই ইজ লাইক আ ক্রেজি মনস্টার। হি ওন মানে দ্য ক্যারেক্টার, হি ওন দ্য হ্যাঁ ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার অন্য কাশ্যপের যেটা আমার ভালো লাগে, সবসময় তিনি যে পপ কালচার রেফারেন্সটা রাখেন এবং তিনি যাদের সিনেমা দেখে বড় হয়েছেন তাদেরকে তিনি যে ট্রিবিউটটা দেন, খেয়াল করে দেখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী হলে খালি অমিতাভ বচ্চনের সিনেমা দেখে হ্যাঁ হ্যাঁ এবং সে খালি ওটা নকল করে, সে এরকম এরকম করে, পিস্তল এরকম করে। হ্যাঁ তো হ্যাঁ। এই যে ব্যাপার স্যাপার গুলো, ওনার কাশ্যপ কেন এত চালাক পরিচালক, এই মনোজ বাজপেয়ী একবার বলছেন যে ও খুব চালাক ইন্ডি ফিল্ম মেকার, কারণ সে সবসময় একটা নতুন দর্শককে নেয়, সে বাকিদেরকে মানে সাইড করে দেয় না, আদার করে দেয় না। ওই সিনেমা দেখতে এসে যে অমিতাভ বচ্চনের ফ্যান, সেও তার ফ্যান হয়ে যাবে, যারে সে তো অমিতাভ বচ্চনকে ভালো ট্রিবিউট দিছে। এই যে হুম প্রতিবার একটা নতুন দর্শককে আনা, এই যে জায়গাগুলো, এগুলো আমাদের শেখা আছে। এবং খুব কম বাজেটে সিনেমা, যেটা হুম আমাদের সবচেয়ে শেখা উচিত, ইন্ডি সিনেমা কিভাবে বানায়। এই যে ফয়জাল না সরি সর্দার খানের আমরা যে ঘরটা দেখি, হুম এটা হুম। অনুরাগ কাশ্যপের প্রতিবেশীর ঘর। ওদের একজন আঙ্কেল ছিলেন ত্রিবেদী আঙ্কেল, তিনি নাকি নিজে ঘর দিয়ে দিছিলেন, বলছে তুমি শুট করবা বাবা, তুমি তো গ্রামে আসো না তেমন, তুমি তো খালি মুম্বাই শুট করো, এই প্রথম তুমি গ্রামে করছো। এবং সে বলছে যে আঙ্কেল আপনার ঘরটা আমার লাগবে, বলছে আচ্ছা হ্যাঁ তুমি আচ্ছা। করো। এবং অনুরাগ কাশ্যপ বুঝছিলেন যে এই সিনেমা বানাতে যে পরিমাণ বাজেট লাগবে, তিনি যদি তার পরিচিত এলাকা পরিচিত মানুষ না পান, তিনি কখনো এই সিনেমা বানাতে পারবেন না। সেটা হুম। তখন 30 কোটি উপরে চলে যাবে। এই সিনেমাটা তিনি 18 কোটিতে বানাইছেন, মাত্র 18 কোটি বাজেটে বানানো। আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা, ব্যাপার স্যাপার এটা আমাদের এখানে দেখা একটু উচিত। ইন্টারাপ্ট করিস। জি, তুমি কি এটার সাথে গডফাদার কিছুটা মিল পাও? বড় অবশ্যই, ছেলেকে মেরে ফেলে সেকেন্ড ছেলে তোমার মানে একদমই সেই একদমই। পায়। তো আমি যেটা দেখছি এটা জাস্ট একটা জেনারেল যে ফ্রম আ সিনেমা কোর টু আনাদার সিনেমা কোর। আমার কাছে মনে হয় অনুরাগ কাশ্যপ যে অনেক কিছুই আম, আহ, হলিউড থেকে নেয়, বাট হি মেক ইট হ্যাঁ ওন অ্যাজ তোমার ইন্ডিয়ানাইজ করে, ইন্ডিয়ানাইজ করে ইন্ডিয়ানাইজ করে, অনেক। এক্স্যাক্টলি ইন্ডিয়ানাইজ করে। এবং ওর যে সিরিয়াল কিলারের মুভিগুলা এইগুলা আমার কাছে মনে হয় যে অনেকটা পাল্প ফিকশনের মতো। তোমার কাছে কি মনে হয় যে আমার এটার কাছে কোনো এরকম মনে হয়। আরেকটা ব্যাপার ভাই, শুধু গডফাদার না, আমার মনে হয় গুড ফেলাস থেকেও তিনি বেশ কিছু ইন্সপায়ার্ড। হ্যাঁ বিশেষ হ্যাঁ করে হ্যাঁ আপনি যদি গুড ফেলাস এর মিউজিকের যদি ব্যবহার দেখেন, হ্যাঁ হ্যাঁ এবং এখানে আপনি গ্যাংস অফ ওয়াসেপুরের মিউজিকের জন্য তিনি, আমরা অনেকে জানি না, গ্যাংস অফ ওয়াসেপুরের মিউজিক দিয়েছেন একজন নারী, হ্যাঁ স্নেহা খানুয়াকার ওনার নাম। এবং হ্যাঁ শি ইজ জাস্ট মার্ভেলাস। তাকে অনুরাগ কাশ্যপ ব্রিফ দিয়েছিলেন যে তুমি 1980s এর, তুমি একটা ওই যে ত্রিনিদাদ টোবাগো থেকে নাকি কিছু ইন্ডিয়ান আসছিল আর কি। তো হুম এই যে তাদের যে আসা, তাদের যে ডায়াসপোরাটা, এই দুটো মিলে মিউজিকটা তাদের চেঞ্জ হয়ে যায়। এবং ট্রেনে একটা গান দেখবে, একটা গান ছিল যে আই এম আ হান্টার অ্যান্ড ইউ ওয়ান্ট টু সি মাই গান, এরকম। তো হ্যাঁ এই হ্যাঁ যে গানটার যে টোন গুলো, এই সবগুলো নাকি ত্রিনিদাদ টোবাগোর এই টোনের মতন। আর লিরিক্স যেগুলো, সেগুলো লিখেছেন বারুণ গ্রোভার, এবং তিনি চেষ্টা করেছেন বিহারের যে রুটেডনেসটা সেটা এই গানে রাখতে। এবং এই সিনেমাটা আমাদের ভালো লাগার আরেকটা কারণ আমি মনে করি, মানে বলিউডের অন্য যেটা হয়, অন্যান্য সিনেমাতে তাদের তো বাজেট বেশি, অনুরাগ কাশ্যপ তো বাজেট কম, তারা বাজেট বেশি দেখাতে গিয়ে
বিহারকে অনেক চকচকে দেখায় ফেলেন, কিন্তু অনুরাগ কাশ্যপ এই ময়লা রাস্তা, ময়লা গলি, হ্যাঁ, এই যে হ্যাঁ। ড্রেস, হ্যাঁ, এই যে একটা না, সোয়েটার না, এই পরতেছে সেটা গল্পটা তো ছেঁড়া। পুরো বাংলাদেশের গল্পের মতো লাগে। একদমই, এরকম গল্প আমার শহরে আছে, টু বি অনেস্ট। মানে একদমই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে না, যে এরকম কম্পিটিং ফ্যামিলি, তারপর তারা মানে করে কিল করে ইচ আদার, এরকম রাজনৈতিক একদমই। প্রতিপক্ষ এরকম আছে তো, এরকম এবং পুরোপুরি এই আছে। ব্যাপার স্যাপার গুলো এই সিনেমাটাকে আলাদা করে। এবং আরেকটা ব্যাপার, উনি যখন জানতে পারছেন, উনি বুঝে গেছেন যে আমার বাজেট কম, আমাকে এভাবে শুট করতে হবে। মানে একটা মানুষ কতটা চালাক হয় আমি চিন্তা করি। অনুরাগ কাশ্যপকে যে জন্য পছন্দ করি, ইন্ডিয়াতে নাকি একটা রুল আছে, আপনি যদি মাটিতে ক্যামেরা না বসান তাহলে আপনার হুম, ওই শুটিং চার্জটা গ্রহণ হবে না। হুম, ঠিক আছে, আপনার মাটিতে ক্যামেরা বসালে তারপরে না আপনি করবেন, তাই না? এবং এটা হইতে হলে আপনাকে টাকা দিতে হবে, ওই জায়গায় শুট করতেছেন, ইয়ে করতেছেন, ক্যামেরা ভাড়া। উনি বেশিরভাগ শট হ্যান্ড হেল্ড নিছেন এবং তিনি আর বসান নাই। তো মাটিতে বসাইতেছি না, আমি এভাবে দৌড়াইতেছি, পিছনে হাতি নেই, আমি ইয়া নিয়ে দৌড়াইতেছি। কিন্তু এই আচ্ছা, যে একটা প্যাশন একটা লোক, এবং উনি ওনার ইন্টারভিউতে আমি আমি 1.5 ঘন্টার মেকিং দেখতেছিলাম, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনি যদি দেখে না থাকেন আমি সাজেস্ট করবো। হুম, এই ভায়াকমের চ্যানেলে, হ্যাঁ, ভায়াকমের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 5.56 মিলিয়ন, আর এই ভিডিওটার ভিউ হচ্ছে 5.6 মিলিয়ন, মানে সাবস্ক্রাইবার চেয়ে ভিউ বেশি। তো ও, ওখানে উনি বলছেন, ভাই সিনেমা ভাই বানাইতে হয়, আমাকে কেউ ভাবে টাকা কখনো সেভাবে দেয় নাই, বা দিলেও বলছে যে ভাই তুমি অমুক স্টার নাও, কিন্তু স্টার নিলে দেখা যায় যে স্টারডমের ওই হ্যাপাটা আমি সহ্য করতে চাই না। তার চেয়ে বরং আমি যতটা রুটেড রাখা যায় এবং আমি ওভাবে রেখে আমি শুট করছি। এবং এই জন্য আমার ওই ভিকি কৌশলকে তো এখন আমরা সবাই চিনি, ভিকি কৌশল এই সিনেমাতে প্রথম অ্যাক্টিং করছিলেন, দুইটা শর্ট জাস্ট। এই জন্য তাকে জেলে যেতে হয়েছিল, কারণ সে এডি ছিল। তো ভিকি কৌশলকে সে বলছিল যে কোল মাইন থেকে যে যে যারা মাফিয়া, যারা কয়লা যে উঠাইতেছে, তো বলছে তুমি এটা সত্যিকারে, ওরা যখন করে ভোরবেলা, তুমি ওই সিনটা শুট করে দূর থেকে শুট করে নিয়ে আসবা। তো ওরা যখন শুট করতেছে, তো ওই কোল মালের লোকজন ওকে দেখে ফেলছে, বলছে এই তুই কি শুট করিস, তুই কি পুলিশের লোক মনে হয়, আমি ধরাই দিবি? কয়, না ভাই আমি এরকম না, আমি শুটিং করতেছি। কি কিসের শুটিং? ওকে ধরে পরে মিথ্যা কেস দিয়ে জেলে আটকায় দিছে। হ্যাঁ, ভিকি হ্যাঁ, হ্যাঁ। কৌশল জেলে ছিল 2 দিন, তারপরে ওকে ওনার কাছে বের করে। তো এই যে ব্যাপার স্যাপার গুলো, এই যে সিনেমার জন্য এত কিছু, এই ব্যাপার স্যাপার গুলো, এই প্যাশন গুলো, এই মানে এটাই আসলে গ্যাংস অফ ওয়াসেপুরকে আমি মনে করি আলাদা করে এবং রিলেভেন্ট রাখে। আচ্ছা, সাকিব, গুড ফেলাজের কথা বললা তুমি, আমি একটু ব্যাকে যাই। তুমি যেরকম গ্যাংস অফ ওয়াসিপুর নিয়ে মানে গবেষণা করছো, আমি করছি সত্যি নিয়ে। কারণ যেই বয়সে আমি ওই মুভিটা দেখছি, ইট লিটারালি আমার চিন্তা ভাবনা পুরো চেঞ্জ করে দিছে। আমি মনে করি এটা ইভেন শোলে টোলে এগুলির চেয়েও একটা বড় মুভি আমার কাছে আর কি। অবশ্যই, আমি এভরি 2 ইয়ার্স ওই মুভিটা দেখি, অ্যান্ড আই ফিল দ্য সেম প্যাশন। মানে তো সাত্রিয়া যখন তারা করছে, অনুরাগ কাশ্যপ ওয়াজ দ্য স্ক্রিপ্ট রাইটার, তুমি জানো। একদমই। অ্যান্ড হ্যাঁ, দ্য আদার গাই, ওই যে ওনার নাম আমি ভুলে গেছি, উনি রামগোপাল ভার্মা, রামগোপাল ভার্মা। রাম, না, রামগোপাল বর্মা তো ডিরেক্টর, বাট হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটার আরেকজন, যে উনি আর ওই যে যে ওই যে আহ, ওই নাম যে ভুলে গেলাম। হ্যাঁ, সৌরভ উনি শুক্লা, উনি সৌরভ শুক্লা। সৌরভ শুক্লা, উনি সৌরভ শুক্লা, স্ক্রিপ্ট ইয়েস। রাইটার করছেন। ওনার বক্তব্য মতে হলো যে এই দুই ধরনের গ্যাংস্টার ফিল্ম হয়, একটা হলো গডফাদার, একটা হলো গুড ফেলাস। গুড গুড ফেলাস। ফেলাসটা হলো যে একদম তোমার রিয়েল লাইফের গ্যাংস্টাররা কি খেতেছে। আর হ্যাঁ, আর গডফাদার হলো গিয়ে তোমার একটা রাজনৈতিক, যে ওকে পলিটিক্যালি চার্জ বা একটা মানে ক্লিয়ার কাট। বাট এই যে গ্যাংস্টার গুলা, এরা আমাদের নিজেদের লাইফে আছে, তারা চা খেতেছে, তারা মানে গল্প গুজব করতেছে, এটা গুড সেটা ফেলাসে বেশি, সেটা এটা গুড সেটা ফেলাসে বেশি। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে গ্যাংস অফ ওয়াসিপুর মানে কোন জানরার দিকে গেছে? এটা কি মোর হ্যাঁ, লাইক গডফাদার, মোর লাইক গুড ফেলাস এর মতো, যে আমার আমার রিয়েল? কাছে মনে হয় একটু একটু মিডল গ্রাউন্ডেও গেছে অনেক সময়। কারণ অনেক সময় হুম, আমরা যখন কুরেশি বা পাঠানদের বাসা দেখতেছি, ওদের বাসা হুম, বাড়ি দেখতেছি, ওদের ফ্যামিলি মেম্বারদের ইয়ে দেখতেছি, হ্যাঁ, তখন মনে হচ্ছে যে ওরা ছাড়া কেউ নাই। আবার যখন তাদেরকে রাস্তার মধ্যে দেখছি, হুট করে মনোজ বাজপেয়ী পিছনে হাঁটতে হাঁটতে আস্তে করে একটা ঠাস করে একটা গুতা দিয়ে মেরে ফেললো। তো এইভাবে যে কাউকে মারা যায় হুট করে এবং গুলি চালাতে গিয়ে, আবার একটা মানে গ্যাংস্টার বস্তির সবচেয়ে মজার ব্যাপার, অদ্ভুত সব কমেডি সিন আছে, ডার্ক কমেডি, এরকম মারতে গিয়ে গুলি উল্টা আপনার দিকে আসতেছে, পিস্তল আটকে যাচ্ছে, এবং হ্যাঁ, পরে হ্যাঁ, স্যান্ডেল দিয়ে আপনার পিছনে দৌড়াইতেছে একজন, যে গুলি আটকে গেছে। এই যে ব্যাপার স্যাপার গুলো, এগুলা এই কমেডি গুলা কিন্তু আবার গডফাদার বা গুডফেলাস আপনি মিসিং। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো হ্যাঁ। হচ্ছে কি অনুরাগ কাশ্যপের নিজের টাচ, তো আমি না, যেটা না, মনে করি কিছুটা গুডফেলাসে মিডল অফ আছে। দ্য গ্রাউন্ড গেছে। হ্যাঁ, গুডফেলাসে হ্যাঁ, সব কিছু আছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে আর ইউ লাইক জোকিং, ডু ইউ থিঙ্ক আম ফানি, হ্যাঁ, খেলা হ্যাঁ, ওই হ্যাঁ, ওইটা বিটটা, আছে। হ্যাঁ, ওটা তো হ্যাঁ। পুরোপুরি জোক, ঠিক না? কিন্তু ওই যে পিস্তল আটকে যাওয়ার যে ব্যাপার, এই যে ব্যাপার স্যাপার গুলো, এবং হ্যাঁ, পিছনে হ্যাঁ, স্যান্ডেল নিয়ে যে যাওয়া, পঙ্কজ ত্রিপাঠী যে নিজের বাবাকে স্যান্ডেল দিয়ে মারা, হ্যাঁ, এই হ্যাঁ, ব্যাপার স্যাপার গুলো আমার এগুলো শুধু অনুরাগ কাশ্যপের মাথায় আসা সম্ভব, এবং এগুলা বিহারের ওই লোকাল ব্যাপার আর কি, এবং আচ্ছা, ওখানে যিনি বেড়ে উঠেছেন তিনি আসলে এগুলো ধরতে পারবেন। আচ্ছা, আমি একটা ওয়ান লাস্ট কোয়েশ্চেন করি। কারণ এই ওয়াসিপুর কি বাংলাদেশে বানানো সম্ভব কিনা? ওয়াসিপুর লেটস এন্ড দিস বাংলাদেশে টপিক। হ্যাঁ, বাংলাদেশে বানানোর তোমার দেখা তুমি সবচেয়ে, অ্যাজ আ সিনেমা ইন্ডাস্ট্রির একজন লোক হিসেবে, বা অ্যাজ আ হ্যাঁ, সিনেমা ওরকম এনথুজিয়াস্ট ডিরেক্টরটা হিসেবে। ভাই আমাদের এখানে আসলে সত্যি কথা বলতে গেলে অভাব। এরকম প্যাশনেট ডিরেক্টর আমি বাংলাদেশে ভাইয়া দেখিনি। আর ভাইয়া যাদেরকে দেখি,
তারা হয়তো আহ সময়টা একটু বেশি নিয়ে ফেলেন। ওনার কাছে ভাবো যে আপনি যেটা বলেন ঈশ্বর প্রদত্ত যে লিখতে পারে ঠাস ঠাস ঠাস, হ্যাঁ 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 আমাদের হ্যাঁ। কাছে সময় লাগে। যেমন আমি রিসেন্টলি আমি বলি, বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর হচ্ছে সৈয়দ আহমেদ শাউকি, যিনি নো নো, কারাগার ইট বানিয়েছেন, ডিপেন্ডস টার্কি অন বানিয়েছেন। স্ক্রিপ্ট, একটু ডিসএগ্রি করি। এটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে, একদমই তোমার ভাইয়া, কথা মতোই তো স্ক্রিপ্ট থেকে জিনিসটা উঠে আসছে। অবশ্যই প্রথম ভাইয়া তো স্ক্রিপ্ট, গল্প ওই থেকে রাইটারটা শুরু, ভাই তো আমাদের, স্ক্রিপ্টটা। আমাদের ভাই স্ক্রিপ্ট রাইটারের অভাবটা অনেক আমাদের বেশি। এত এবং তার ভালো চেয়ে ভালো বড় রাইটার কি করে, এরা ঘোড়ার গাছ কাটে, মানে কি করে? ভাইয়া, আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমি বলি, রাইটার ভাইয়া যারা আছে, যারা ভাইয়া বই লেখেন, আমি তো বইমেলার বইও পড়ি প্রতি হুম বছর, হুম। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ডিরেক্টরদের বইয়ের সাথে যোগাযোগ নাই, আর আমাদের যারা রাইটার আছে তাদের ডিরেক্টরদের সাথে যোগাযোগ নাই, এটা একটা ব্যাপার। হ্যাঁ। আর আরেকটা জিনিস, বই লেখা আর স্ক্রিপ্ট লেখা কিন্তু ভাইয়া অনেক আকাশ পাতাল পার্থক্য। স্ক্রিপ্ট কিন্তু একদম অন্য একটা জিনিস। এখানে অনেক কিছু আপনাকে পছন্দ হইলে ফালাই দিতে হবে সিনেমার স্বার্থে। হুম এখন আমি আজকে বললাম যে আমি পডকাস্ট করব, মির্জা ভাই এভারেস্টের চূড়ায় আমি দেখতেছি, সাফাত ভাই হচ্ছে গিয়ে মালয়েশিয়া পেট্রোনাস টাওয়ারের উপরে, আর রাশেদ ভাই হচ্ছে গিয়ে দুবাইয়ের বুর্জ খলিফার উপরে। এটা একটানে লিখে ফেলা যায়, কিন্তু এটা শুট করতে গেলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। হুম। তো তখন রাইটারকে বুঝতে হবে, ভাই আমার তো আসলে এত বাজেট নাই, আমি তো ভাই অ্যাভাটারের বাজেট পাচ্ছি না, আমাকে তার চেয়ে আমরা হয় জুম মিটিং করি অথবা কানাডাতে চারজনকে নিয়ে যাই, কানাডায় এক রুমে বসে চারজন কথাবার্তা বলি। হ্যাঁ হ্যাঁ। তো এইটা বললে না অনেক রাইটার, আবার ভাই আমাদের ওই যে বললাম আমাদের ভাই ইন্ডাস্ট্রি না, ইগো আছে, তো ইগোতে এক্স্যাক্টলি। হার্ট হয়ে যাবে। আবার ডিরেক্টর বলবে যে হ্যাঁ আসছে নতুন রাইটার, উনি আবার চার দেশে চারজন বসাইছে, ভাই আপনার বাজেট কে দিবে, আপনি দিবেন, প্রডিউসার তো পাচ্ছি না। এই যে ভাইয়া আমরা যে অধৈর্য হয়ে যায়, অসহনশীল আচরণ করি, এই যে একটা হুট করে একটা কথা বলে ফেলি তখন হাতে ঘা লেগেছে। আরেকটা ব্যাপার ভাইয়া, আমাদের রাইটারদেরকে ভাইয়া ঠিক মতো পেমেন্ট করা হয় না, যেটা অনেক বড় একটা ইস্যু। এই জন্য ভাই অনেকে ইচ্ছা থাকা বিশাল সত্ত্বেও issue, বিশ্বাস করে, অনেকে ভাই লিখতে চায়, দেয় না। আরেকটা অবশ্যই। ব্যাপার, অনেকে যদি পেমেন্ট করে বাই চান্স, ধরেন জানুয়ারি পেমেন্ট হয়তো অগাস্টে করবে, কিন্তু ভাইয়া তার নাম দিবে না। হুম হুম আপনি এখনো যদি উইকিপিডিয়ায় যান বা আপনি যদি এখনো গ্যাংস অফ ওয়াসেপুর শুরু করেন, শুরুতে আপনি দেখবেন জিশান কাদের কিন্তু নাম আছে। হ্যাঁ। ওনার কাছে কিন্তু এখনো বলে যে ও যদি বইটা লিখে না আনতো 250 পেজের, আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে পারতাম না। এবং আমি ওকে বলছি, ভাই তুমি যদি চাও এটা সিনেমা বানানো হোক, তোমাকে 1941 থেকে তুমি আমাকে সমস্ত কিছু আয়না লিখে দিবা, নিউজ হুম পেপার কাটিং সহ, তুমি আমার মিথ্যা বলতে পারবা না যে ভাই এটা হয়েছিল, আমি প্রমাণ চাই। তো ওই জিনিসটা ভাই আমাকে তো দুই দিকেই থাকতে হবে। আর সিনেমা তো ভাই আমি সবসময় টিম ওয়ার্ক, ওনার কাছে একা জীবনে কিছু করতে পারবে না। ওনার কাছে হুম। পুরো বিশ্বাস রাখছে দেখে পঙ্কজ ত্রিপাঠী বলছিল, যে পঙ্কজ ত্রিপাঠী শুটিং এর সময় বলতেছে এই লোক এমনি শুটিং করে কেন, ওই কি হুটহাট বলে এই সিন করো। সে তারা তো থিয়েটার থেকে আসে, কইছে ভাই আপনি হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ। করান, রিহার্সেল। ভাই আমি এমনি করি না, আমার হুম। এটা লাগবে, এখানে আপনি করে ফেলেন, আপনি এখানে একটা গালি দেন। ভাই গালি এর আগে তো তারা তো এসব করে অভ্যস্ত না, কিন্তু এই যে বিশ্বাস রাখাটা, হ্যাঁ। এই যে বিশ্বাস রাখা, এবং দিন শেষে পরে বসে ভাই না আপনার সাথে কাজ করে মজা পাইছি, আপনি যেটা বলছেন আপনি সিনেমা শেষে দেখছি না সেটা আসছে, হুম এরকম রাখার মতো ভাই ডিরেক্টর কয়টা? আমাদের এখানে ডিরেক্টর হচ্ছে ভাই অ্যারেঞ্জার বেশি। এবং হুম হবে না কেন ভাই, আমাদের এখানে সিস্টেমটাই ঠিক না। আপনি যখন ভাই, আমি সবসময় বলি, আপনি পলিটিক্যাল কথা বলেন বা যে কোনো জায়গায়, আপনি যদি সিস্টেম ঠিক না থাকে, একজন মানুষ যদি ভাই অনেক ট্যালেন্টেড হয়, সৎ হয়, তখন সে বিপদে পড়ে যাবে। তো সে বাকিরা তো তার কথা শুনতেছে না, সবাই দেখতেছে ভাই তোমার জন্য সমস্যা হচ্ছে, হুম। আমরা তো এইভাবে শুট করি আর তুমি আইসা ভাই বলতেছো এরকম, তো তখন সে বিপদে পড়ে যাবে, এর জন্য সিনেমাটা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। আমার আর এখানে একটা, একটা প্রশ্ন আছে। আমার এখানে একটা অবশ্যই, প্রশ্ন আছে, সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। জি যেটা ভাইয়া সমস্যা নেই। সাকিব একটু আগে যেটা বলছিলেন ইয়ের ব্যাপারে, যে অসহিষ্ণুতা বা সবাই আমরা এটা আসলে আমাদের উই আর নট ওপেন টু দি আইডিয়া। কারণ একদমই আমি, না, আমার একদমই না। মনে আছে, এবং এখানে কি আসলে আহ দর্শকদেরও কি দায় আছে কিনা, কারণ আমি, আমার এখনো মনে আছে বহু বছর আগে, আমি তখন, এটা আজ থেকে অ্যাটলিস্ট 15-16 বছর আগে মনে হয় হবে, এক্স্যাক্টলি আমার এটা খেয়াল নাই। আহ, আমি, আমার পরিচিত একজন ডিরেক্টর, ওনাকে আমি প্রশ্ন করলাম, আমি তখন ওই যে শিনলার্স লিস্ট মুভিটা আমি দেখেছি, আমি মানে আই ওয়াজ, ওই যে যেটা বলে না, আই ওয়াজ সাকড ইনটু ইট। শিনলার্স লিস্ট একদমই আমি আমি এতবার আমি দেখে ফেলেছি আমি মুভিটা, যে অসাধারণ আমি সিনেমা। প্রত্যেকটা ডায়লগ আমি মুখস্থ বলতে পারবো। হুম এবং আমার জিনিসটা আমাকে এতটাই মানে আমাকে নিয়ে নিল ভিতরে, আমি এখনো আমার বাসায় যখন কোনো ফর্মাল পার্টিতে যাবো, একটু সুটেড বুটেড হয়ে স্যুট করব, আমি এখনো ওই ইউটিউবে দি গ্লুমি সানডে ওই হ্যাঁ, ব্যালেটা, আমি স্যুটের সাথে আমার শার্ট এবং টাইয়ের কালার ম্যাচ করে আমি রেডি হই। হ্যাঁ, ওই যে একদম সেই শেনলেস লিস্টের প্রথম যে দৃশ্যটা, যে লিয়াম নেসন একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সে তার স্যুট বের করলো, শার্ট টাই কাফলিং গুলো ম্যাচ করছে, এবং মানে আই ওয়াজ সো ইমার্সড যে আমি আমি নিজে এই কাজটা, আমি এরপর থেকে আমি অনেকবার করেছি। তো আমি আমার পরিচিত একজন ডিরেক্টরকে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা, বাংলাদেশে আপনারা এরকম একটা শিনলেস লিস্ট কেন বানাতে পারেন না? তো সে আমাকে বললো যে ভাই কিভাবে করবো আমরা, দেখেন আমাদেরকে রুবায়াত রহমান, না রুবায়াত হোসেন, বিলকুল। হ্যাঁ, আওয়ামী লীগের মিনিস্টারের মেয়ে, আবুল হোসেনের মেয়ে, হ্যাঁ, উনি এক মেহেরজান বানাইলো কেন? সেই মেহেরজানে একটা পাকিস্তানি সৈনিকের সাথে হল বাঙালি থেকে মেয়ের নামিয়ে প্রেম দিছে, দেখাইলো। হল থেকে নামিয়ে দিছে। সেই জন্য ওই পাকিস্তানি সৈনিকটা যুদ্ধ থেকে সে পাকিস্তানি, মানে সে বাঙালিদের উপর গুলি করবে না এই কারণে সে চলে আসছে।
এই জিনিসটা কেন দেখানো হলো, লোকজন হল ভেঙে সিনেমা নামায় ফেললো। অথচ একদমই এরকম ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের সময় ঘটেছে। সেখানে শিনলেস লিস্টটা কি দেখাচ্ছে, যে একজন নাৎসি সে নিজে তার ফ্যাক্টরিতে চাকরি দিয়ে ইহুদিদের এবং এটা সত্য ঘটনা, প্রাণ হ্যাঁ, সত্য বাঁচাচ্ছে এবং ঘটনা, হ্যাঁ ছিল তো। পরে সিন্ডার ইহুদিরাই সিন্ডার দিলে নামে অনার লোকই ছিল। দিল, তাই না? তাকে তো ইহুদিরা, এবং তাকে একদমই, তার মৃত্যুর পরে তার ডেড বডি সেই ইসরায়েলে নিয়ে তারা ওখানে তারা দাফন করেছে। তো একদমই যেখানে বাংলাদেশে আমরা এই সামান্য জিনিসটা পর্যন্ত আমরা দেখাইতে পারলাম না, যেমন কি আওয়ামী লীগের একদম সিটিং মিনিস্টার, তখন তো আবুল হোসেন ট্রু, তখন উনি মিনিস্টার, ট্রু, ট্রু, তার হ্যাঁ, নিয়ে হ্যাঁ, হ্যাঁ। একটা ডিরেকশন দিয়ে সিনেমা বানালো মেহেরজান, এবং সেই মেহেরজান আমরা দেখাতে পারলাম না হলে, একদম লোকজন হল ভেঙে সিনেমা নামায় ফেললো। তাহলে মানুষ কেন, মানুষ কোন সাহসে বানাবে? তো কথা সত্য সেক্ষেত্রে ভাইয়া, এখানে কথা কি সত্য। দর্শকদেরও কি দায় থাকে না নাকি? দর্শকদের ভাই অবশ্যই কিছুটা হলেও দায় আছে আমি মনে করি, তবে দর্শককে আমি সত্যজিৎ রায় যে কথাটা বলেন যেটা আমি খুব পছন্দ করি, দর্শকের রুচি টেস্ট মানে চেঞ্জ করার দায়িত্ব কিন্তু পরিচালকের। একটা না হয় মেহেরজান বানিয়ে দিছে, কিন্তু এরপরে কিন্তু কোনো না কোনো ভাবে, এখন তো মাধ্যম অনেক, আপনি ইউটিউবে ছেড়ে দেন না, সমস্যা কোথায়? আপনি ভিমিওতে করে দেন, হল নাই তো কি হয়েছে, মানুষ দেখে ফেলবে। এবং হুম আমি কখনোই যেই সিনেমা পৃথিবীতে আমার সবচেয়ে অপছন্দ আমি সেটাকেও নিষিদ্ধ করার পক্ষে না। আপনি একটা ভয়েস আজকে নিষিদ্ধ করা মানে, আজকে আমি কিছু বানাই তখন আপনি বলবেন যে ওর সিনেমা ভালো লাগে না, ওরটা নিষিদ্ধ কর। হুম আজকে হুম 2 দিন পরে একজন বলবে গডফাদার নিষিদ্ধ কর, এখানে গোলাগুলি বেশি দেখাইছে কেন, আল পাচিনোরে ধইরা মার, এটা তো কোনো কথা হইতে পারে না। হুম হুম আপনি এটা কখনোই করতে পারেন না, আপনাকে এটা বলতে হবে। ওটা যদি নাও হয়, ধরেন আপনি বলছেন যে পাকিস্তানির সাথে একজনের প্রেম, ওর যদি ভাই নাও হয়ে থাকে, আপনি ট্রিট ইট অ্যাজ এ ফ্যান্টাসি। আপনি ওইভাবে হলেও আপনি বলেন যে ঠিক আছে, এটা যদি হতো কোনো প্যারালাল ইউনিভার্সে, এবং আপনি সেটাকে আপনি ক্রিটিসিজম করেন না, সমস্যা কোথায়? আপনি অ্যাজ এ সিনেমা সেটাকে দেখেন। কিন্তু আপনার এই যে হল থেকে নামিয়ে দেওয়া, অমুক তমুক নিষিদ্ধ করে দেবো, এটা বইয়ের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, যে কোনো জায়গার ক্ষেত্রে এটা খুবই অশনি সংকেত। এবং এটা কখনোই কাম্য না, এটা সবসময় ঝামেলা করবে। আপনার যদি খারাপ লাগে আপনি দেখবেন না, ডোন্ট ওয়াচ ইট, কোনো সমস্যা নাই তো। কিন্তু আপনি যখন আজকে একটা ভয়েসকে থামিয়ে দেন, তো তখন আর অন্য কেউ যে একটু অন্যরকম কিছু বানাতে চায়, সে আজকে তখন আর সে সাহসটা পাবে না, এবং তখন বলবে ভাই সব বাদ দিয়ে লুতুপুতু প্রেমের নাটক বানাই, ওটা বানাইলে চলে, প্রডিউসারও টাকা পায়, আমিও নেক্সট কাজ পাই, তো আমি কেন রিস্ক নিব? আজকে যখন রিস্ক নিতে নিতে ভাইয়া একটা সাত্তিয়া যখন হয়েছে, তখনই মনে হচ্ছে ঠিক আছে এরকম সিনেমা তাহলে সম্ভব। আমির খান যখন লাগান সিনেমাটা করলো, এরপরে শাহরুখ খান বলে যে আচ্ছা এরকম সিনেমা চলে, তাহলে সেম ডিরেক্টরের সাথে আমি স্বদেশ করব। স্বদেশ চলে নাই যদিও, কিন্তু তারপরে কিন্তু সে বসে থাকে না, সে আবার চাক দে করছে। হ্যাঁ আবার হ্যাঁ আমির হ্যাঁ খান কিন্তু আবার রং দে বাসন্তী করছে, হ্যাঁ চাক দে হ্যাঁ কিন্তু আবার চলে গেছে। হ্যাঁ ওখানে ওটা চাকরি কিন্তু চলে আবার আসবে। সুপার হিট, তখন শাহরুখ খান বলছে আরে ঠিক আছে, আচ্ছা স্বদেশ চলে না, এটা চলে। তখন সে আবার করছে মাই নেম ইজ খান। হুম 2010-এ ওই সময় বসে যে বলা যে আই এম, মাই নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট, এটা বলা কিন্তু ভাই একদম ইজি না একজন মেইন স্ট্রিম তারকার জন্য। এবং হ্যাঁ ওর হ্যাঁ কিন্তু পুতুল পুতুল ওয়ারেন্টের পুরানো চলতেছে হয়েছে। তখন। হ্যাঁ, ওর পুতুল পুরানো হয়েছে, হল থেকে ওর সিনেমা নামায় দেওয়া হয়েছে, কারণ জোরকে বলা হয়েছে মায়েরা ফেলবো তোকে, তোর জন্মে ঠিক নাই, যা যা বলে মানুষজন, যেসব শাহরুখ খানকেও বলছে বহুত কিছু। কিন্তু কিছু কিন্তু তাদেরকে থামায় নাই, তারা ভাই কিন্তু করে যায়। আমাদের এখানে একটা করলেই আপনাকে এই করবো ওই করবো, এবং পাশে দাঁড়ানোর লোকজন থাকে না। আপনি খেয়াল কিন্তু করে দেখেন কারণ, আমি ডিসএগ্রি করি সাকিব। ইন্ডিয়াতে হ্যাঁ, তোমার এই যে ইসের জন্য ঘর পোড়াই দিছে, ওই যে পদ্মাবতীর জন্য তোমার ইভেন নাক হ্যাঁ, হ্যাঁ, কাইটা নিবে, আগুন লাগাইছিল, লাখ ট্রু, টাকা ট্রু। তোমার পুরস্কার, কিন্তু ওখানে তো চলতেছে। হোয়াটস দ্য হ্যাঁ ডিফারেন্স? ভাইয়া, চলতেছে মানে কেন কি ভাইয়া, ওরা অ্যাজ এ টিম ভাইয়া, ওরা না প্রত্যেকে যত আদর্শ আলাদা হোক, ওদের নিজেদের উপর যখন আসে ওরা না ভাই একত্র হয়েছে। আমাদের ভাই এই জায়গাটা একদমই নাই। আজকে আচ্ছা। ধরেন আপনি একটা আদর্শ হইতে পারেন, আমি একটা হতে পারি, কিন্তু একটা বেসিক হিউম্যান রাইটস, আমার সিনেমা আমি দেখাবো এই সময়, এটা আমি আপনাকে সবচেয়ে ভালো একটা উদাহরণ দিই, উড়তা পাঞ্জাব 87টা কার্ড পাইছিল সেন্সর বোর্ড থেকে, হুম 87টা কার্ড দিয়ে তারপর নাকি রিলিজ দিবে, অনুরাগ কাশ্যপ চেইটা গেছে, বলছে, অসম্ভব, আমি বাইচা থাকলে হবে না, এই সিনেমা এটা ইয়া করা হয়েছে, সে প্রডিউস করছে, সে বলছে যে এটা করতে দিব না। অনুরাগ কাশ্যপের পাশে সবার আগে সে কে দাঁড়াইছে জানেন? ক্যান ইউ ইমাজিন? কারণ জোহর। আচ্ছা আচ্ছা। অথচ কারণ জোহরের সিনেমা কোন ওয়ার্ল্ড, একটা মেলো ড্রামাটিক ওয়ার্ল্ড, সে তার মতো করে বানায়, গান নাচ, সুইজারল্যান্ডে গান। আর হুম অনুরাগ কাশ্যপ হচ্ছে পুরো উল্টা, বিহার ময়লা, হ্যাঁ, মাথায় চুল থাকবে না, চেহারা নায়কের মতো না। কারণ জোহর এসে বলছে সিনেমা রিলিজ হবে, কোনো কাট হবে না, এবং আচ্ছা। পুরো ইন্ডাস্ট্রি একত্র হয়ে গেছে। কারণ জোহরের পরে আসে মাহেশ ভাট, যে গত এত বছর ধরে সিনেমা বানায় না, সে চলে আসে, বলছে অসম্ভব। হ্যাঁ এই যে ভাই ইউনিটি, আমরা যে যেই দল করি না কেন, কারণ কারণ জোর জানে যে আজকে যদি অনুরাগ কাশ্যপের সিনেমা আটকায় দেয়, কালকে আমার সিনেমা বলবে তোমার সিনেমায় নাই কেমনে নাচে কেন, আটকায় দিবে। হ্যাঁ 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 পরশুদিন হ্যাঁ। মাহেশ ভাটের সিনেমা আটকায় আমাদের ভাই ইউনিটিটা নাই, এটা আমাদের জন্য সমস্যা। আমরা আটকাইছে না ওই যে সামনে এক পিছনে উম, আরেক। ওই যে বিকিনির কালার হলুদ কেন, এটা নিয়ে বিতর্ক হ্যাঁ, ওখানে প্রচুর পাঠান একদম পাঠান এটা আছে। আটকায় দিছিল, কি অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ কিন্তু রাশেদ, এটা নিয়ে কিন্তু ভাই তারা একত্র হয়ে যায়। এটাই রাশেদ। আমাদের পার্থক্য, আমরা ভাই ইউনিটি আমাদের নাই, আমরা সবসময় আলাদা হয়ে যাই। যে জন্য আমাদেরকে আলাদা করাটা খুব ইজি। আমরা ওই যে ওই ছোটবেলায় পড়ছি না, ওই কাঠি, মানে লাঠি যে যে তিনটা একত্রে করে দেয়, ভাঙতে পারে না, আলাদা করছে ভেঙে যায়, আমাদের ভাই ওটা শিক্ষা নেই নেই, আমরা গল্পটা পড়ছি, হ্যাঁ শিক্ষা হ্যাঁ নেই নেই। হ্যাঁ। সাকিব ভাই, আমি টপিকটা একটু চেঞ্জ করি, রাইট?
অবশ্যই ভাই, ইদানিং নিঃসন্দেহে। কালে একদম মেইন স্ট্রিম মুভি, যেটা একদম মেইন স্ট্রিম বাণিজ্যিক সিনেমা যেগুলো বাংলাদেশের, রাইট, হ্যাঁ, এইটার মধ্যে আমরা প্রচন্ড রকম ইন্ডিয়ান সাউথের কপি ক্যাট দেখতেছি, এবং ট্রু দিস ট্রু মুভিজ আর ডুইং ওয়েল, দিস মুভিজ আর ডুইং ওয়েল, ট্রু ভালো পয়সা আসতেছে, ট্রু। রাইট। এখন আপনার কাছে যদি অরিজিনাল মুভি তৈরি হইতে পারতেছে না, অরিজিনাল স্টোরিজ, হ্যাঁ, অথেন্টিক স্টোরি নিয়ে কোনো কাজই হইতে পারতেছে না, সেই জায়গায় কমপ্লিটলি কপি ক্যাটস আর ডুইং রিয়েলি রিয়েলি ওয়েল। উই এটা ডুইং তো গুড। হ্যাঁ, আরো আরো বাজে ভাবে ইন্ডাস্ট্রিরে খারাপ জায়গা দিকে নিয়ে যাচ্ছে না? আমার কাছে মনে হয় সেটা, একটা আমার কাছে সেটা কার্টেন, মনে হয়। এবং এটা কি সাস্টেনেবল? ধরলাম যে এটা, কিন্তু আপনার কি মনে হয় যে এই জিনিসটা একটা লম্বা সময় আমার কাছে ভাইয়া সাস্টেনেবল হবে, যে লং মানুষ? টার্মে সাস্টেনেবল মনে হয় না এই কারণে, কারণ আপনি দিন শেষে সাউথ ইন্ডিয়া যত কথাই বলে, ওদের নিজের একটা রুটেডনেস আছে। ওরা ওদের একটা বিলো এভারেজ সিনেমা তো ভাইয়া মন্ত্রীর বুকে নায়ক গিয়ে লাথি দিবে। বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না, সেন্সর আপনি দেখেন না, দেখাইতে পারবেন না আপনি। অথচ আমরাই কিন্তু কাজী হায়াত 90s কিন্তু ভাইয়া দেখাইছে, মান্নার মুখ দিয়ে যেসব ডায়লগ বলাইছে, এটা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। কাজী নজরুলের মূর্তির সামনে দাঁড়িয়ে দাঙ্গা সিনেমাতে মান্না বলে, কবি তুমি আরেকটা কবিতা লিখতে পারো না? তুমি আরেকবার অন্যায়ের প্রতিবাদ করতে পারো না? তুমি কেন চুপ কেন? এই ডায়লগ আপনি এখন জীবনে দেখাতে পারবেন না। আমাদের ফারুকি ভাই সিনেমা, আমাদের যে শনিবার বিকেল তো কত বছর আটকে থাকলো, পরে সোনি লিভে। যদিও সিনেমাটা আমার একদমই পছন্দ হয় না দেখে, আমার কাছে মনে হয় না এটা আটকে রাখার মতো কিছু আছে, কিন্তু আপনি কেন আটকে রাখবেন? আপনি যদি এরকম করেন তখন তো মনে হবে ভাই এত আটকে ফাটকে বাদ দেন, মৌলিক বাদ দেন, আপনি ভাই সাউথ কিছু একটা কপি করেন তো, এবং কপির ভাই না বা না না রিমেকের আমি না আরেকটা। না, এখানে সাকিব শোনো, এই যে প্রগতিশীলদের সরকার, লেফট লিনিং সরকার, হ্যাঁ, প্রগ্রেসিভ লিবারেলদের সরকার, এই সময় যদি তোমার এত সেন্স, তুমি তো যেটা রাশেদ বললো সেটা হলো গিয়া ওদের সেন্সরশিপ, কিন্তু সেন্সরশিপ তো তোমার সেলফ সেন্সরশিপ হলো 90%, আমি বলবো নাইনটি একদমই ফাইভ পার্সেন্ট একদমই পরিচালকরা, স্ক্রিপ্ট রাইটাররা, অভিনেতারা নিজেরাই সেন্সরশিপ করে। তো নিজের আমার কথা সেন্সরশিপের হলো যে জন্য। এই সরকারের সময় যদি এই অবস্থা হয়, তাহলে দেশ আফগানিস্তান হয়ে গেলে তাহলে কি? তো আমার সেটাই, তাহলে তো আফগানিস্তানই ভালো মির্জা ভাই, ছিল, ঠিক না? মির্জা ভাই, এবং এখানে ভাই দুইটা আমার খুব কাছে ইম্পর্টেন্ট। অদ্ভুত লাগে যখন ইতিহাস সিনেমাটা আমি দেখছি কাজী হায়াতে, যেখানে আমরা দেখি একজন সাংবাদিকের ছেলেকে তার ব্যাগের মধ্যে ফেন্সিডিল দিয়ে মিথ্যা কেসে ফাঁসানো হয়। এই সিনেমা ভাইয়া, আমরা যে সময়টাকে বলি, যে সময় ঝামেলা করতো, যে সময় নাকি শিল্পের স্বাধীনতা ছিল না, সেই সময় এই সিনেমা রিলিজ হয়েছে। তাহলে এখন আমরা কেন পারতেছি না, যেখানে আমরা বলতেছি সমস্ত কিছুতে নাকি উদার, হ্যাঁ আপনারা সিনেমা করেন অমুক তমুক, কিন্তু আমি যদি সিস্টেমের বিরুদ্ধে বা আমি যদি সিস্টেমের একটা সমস্যা নিয়ে যদি কথা বলতে না পারি, আমি যদি হুম, অ্যাড্রেসই করতে না পারি, বিরুদ্ধে বাদ দিলাম, হ্যাঁ, আমি যদি অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমার এত আয়োজন, এত কথাবার্তা, এত বড় বড় আলাপের লাভ কি হলো? হলো না তো তাহলে। না এবং না, তখন প্রডিউসাররা আসলে কিন্তু ক্ষান্ত দিয়ে দেন এবং তারা বলেন যে ভাই আপনি বাদ দেন। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করতাম, যেটা আমি ভাই আগে জানতাম না, রিমেক বা কপি কেন করে কেন জানেন? ধরেন আজকে আমরা এই যে চারজন বসে আছি, হুম, আমি মির্জা ভাইয়ের পিছে যে দেয়াল দেখতেছি, সাফাত ভাইয়ের পিছে দেখতেছি যে একটা পেন্টিং কিছু একটা আছে, একটা দেয়ালে একটা কিছু ঝুলানো আছে এবং হুম, কিছু গাছপালা কিছু আছে। হুম, হুম, রাশেদ ভাইয়ের পিছনে আবার কিছু দেখতেছেন, আমার পিছনে আবার আপনারা দেখতেছেন। প্রডিউসার ভাই যখন এরকম একটা সিনের কিছু দেখে না, তারা না ওইখানে বাজেটটা ক্যালকুলেট করে ফেলতে পারে। আচ্ছা চারজন, একজনের টুপি আছে, গলায় মাফলার, আচ্ছা ওনার তো টুপি নাই, আচ্ছা ওনার মাথায় চুল নাই, রাশেদ ভাইয়ের পিছে এটা লাগবে না, আচ্ছা তাহলে আমার বাজেট লাগবে ওকে 10,000। হুম, কিন্তু আপনি যখন মৌলিক কোনো আইডিয়া দেন, ভাই কত লাগতে পারে? কয় ভাই 15 থেকে 20। কয় ভাই থেকে 20 না, একটা বলেন। কয় ভাই এরকম তো ডিরেক্ট বলতে পারবো না। তাতে হয় কি, তারা বলে ভাই রিস্ক নিবো না, তার চেয়ে আমি একটা দেখি সিন বাই সিন, আচ্ছা এই সিনে দুইটা সোফা, আচ্ছা ভাড়া এত, এফডিসি বসাবো দুইটা সোফা, দুইটা ঘড়ি, আচ্ছা ফ্যান ওয়াও। তিনটা, লাইট এত, খাবে হচ্ছে 70 জন, বিরিয়ানি 70 × 200, হয়ে গেছে বাজেট। ট্রু। আমি আমি ভাই হ্যাঁ, প্রডিউসারদের সাথে বসি, It's আমি very জিজ্ঞেস করি funny. ভাই কেন কপি? তো তখন বলে ভাই কপি করবো না কেন, টাকা তো আপনার যায় না, টাকা যায় আমার। আপনি তো মিয়া বহুত বড় বড় কথা বলে আসলেই তো, আমাকে বলে আসলে ভাই। হ্যাঁ, তখন বলে যে, এবং কারণ বলছে এটা যে আপনি বিজনেস, রাইট, এটা বিজনেস ট্রু, রিস্ক নিতেছে, এবং হ্যাঁ। বলছে একমাত্র গত কয়েক বছর রায়হান রাফির কথা তারা বলে, যে নাকি নিজের মতো গল্প বানিয়ে হিট দিতে পারছে, যদিও সে সত্য কিছু ঘটনা থেকে নিছে বাংলাদেশের, সেটা এই মিন্নির ঘটনা বা সুড়ঙ্গ যে ঘটনাটা, যেটা মাটির নিচ দিয়ে হ্যাঁ, গিয়ে। এবং সে কিন্তু সোকল, আমাদের এখানে সোকল একটা মিথ আছে যে শাকিব খান ছাড়া সিনেমা হিট হয় না, হুইচ ইজ মানে ওয়ান কাইন্ড অফ ট্রু। আসলে তাকে ছাড়া আসলে সেই অর্থে গত কয়েক বছরে হিট হয়েছে, কিন্তু সেগুলোর সংখ্যা কম। আচ্ছা যাই হোক, তো সেই জায়গাটা যদি ব্রেক করে থাকে কোনো ডিরেক্টর, পরপর কাজ করে, আই রিপিট টানা কাজ করে, হুম, অমিতাভ হুম, রেজার মতো একটা আয়নাবাজি বানিয়ে চুপ করে থাকলাম সেটা না, সেটা কিন্তু একমাত্র রায়হান রাফি। এবং এই জায়গাটা আমি তাকে রেসপেক্ট করি, যে সে পরপর সিনেমা বানিয়ে গেছে কম বাজেটে হোক। সে 70 লাখে মনে হয় পরাণ বানাইছিল, সেই পরাণ মনে হয় 14 কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। হুম, আনবিলিভেবল ব্লকবাস্টার, আনবিলিভেবল, মানে অকল্পনীয়। তো আমাদের এই ধরনের, এবং ভাইয়া কমার্শিয়াল সিনেমা, আমি সত্যি আমি আসলে যত বড় হচ্ছি বা যত বয়স হচ্ছে, বিশ্বাস করেন আমার এখন মনে হয় এটাকে ছোট করে দেখার কিছু নেই, বরং এটার একটা আলাদা স্কুলিং আছে যেটা সবাই পারে না।
যেটা আমাদের কাজী হায়াৎ পারতেন, যেটা আমাদের মালেক আফসারি পারতেন, এটা কিন্তু এখন কেউ পারে না। বা আমি যদি আরো ভালো করে বলি, যেটা মির্জা ভাই আমি মনে হয় একমত হবে, সেটা হচ্ছে সেলিম জাভেদ সবচেয়ে ভালো পারতেন। ওদের রাইটিং লেভেলটা এমন ছিল, আপনি দেখেন মানে এখনো ভাল লাগে দেখলে, কিন্তু ওরকম কিন্তু আর কেউ ধরতে পারে না ওরকম ডায়লগ। আমি ডন বলি, দিওয়ার বলি, জাঞ্জির বলি, আমি শোলের কথা বলি, সেগুলো কিন্তু এখনো আপনি দেখবেন। বা আমি যদি সবচেয়ে অদ্ভুত, যে সিনেমা সবচেয়ে অদ্ভুত, আমার একবার অ্যান্থনি, সিনেমায় দেখানো হচ্ছে এক মা শুয়ে আছে, তার তিন ছেলে তারে তিনটা বোতল থেকে রক্ত দিচ্ছে, তিন সারিটা এসে রক্ত একজনের, মেডিকেল সায়েন্সে যেটা জীবনে সম্ভব না। অমিতাভ বচ্চন সেট থেকে বের হয়ে গেছিল যে আপনি সব কি সিন দেখান, পাবলিক জুতা মারবে। মনমোহন দেসাই বলছে এই সিন হিট হবে, আমি তোমার বললাম। এবং এই সিনে নাকি পাবলিক কান্না করে দিচ্ছে, যে তিন ছেলে মিলে তিনটা নল দিয়ে মারে রক্ত দিচ্ছে, এবং তিনজন তিন ধর্মের, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান। এরপর থেকে নাকি অমিতাভ সব বচ্চন আর জীবনে জিজ্ঞেস করে না, বলছে ভাই আপনার যা খুশি আপনি দেন, আপনি যা দেখান পাবলিক দেখি তাই খায়। তো এই যে কনভিকশনের যে ব্যাপারটা ভাই, আমাদের ওই এই ইমোশন কমার্শিয়াল যেটা। টাচ, ওই কনভিকশনের যে পড়াশোনা, এটা আমাদের বেশিরভাগের নাই। এবং আমরা আমাদের পুরোনো সিনেমা স্টাডি করি না, আমরা অডিয়েন্সকে আলাদা করতে চাই বলে আরে এই নাচ গানের সিনেমা। আরে ভাই আপনি তো আগে দর্শককে হলে আনেন, হ্যাঁ, তারপরে আপনি আস্তে আস্তে। অনুরাগ কাশ্যপ তো শুরুতেই একটা আপনার আগলি বানায় নাই, সে আগে সাত্য বানাইছে, সেখানে কিন্তু আইটেম সং আছে। হ্যাঁ, 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 এবং সেই আইটেম সং এর ইয়া হচ্ছে গলিমার ভেজে মে, মানে মাথায় গলিমার, ডিরেক্ট মানে লিরিক্সই আলাদা। ওইটা হ্যাঁ, করে 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 নিজের জায়গা বানিয়ে, নিজের একটা অডিয়েন্স বানিয়ে, ফ্যান বেস বানিয়ে, এরপর সে ডেভডি বানাইছে, হ্যাঁ, এরপর হ্যাঁ। সে আগলি বানাইছে, এরপর সে গ্যাংস অফ ওয়াসের বানাইছে ভাইয়া। আজকে হুট করে সে যদি আজকে একটা আগলি বানাইতো, বিশ্বাস করেন আরো চলতো না। আচ্ছা, আমাদের এই খুবই সেন্সিবিলিটিটা নাই। ইন্টারেস্টিং আলোচনা হইতেছে সাকিব। আমরা একটু চেঞ্জ করব, থ্যাংক ইউ তোমাকে। জি। এটা জিজ্ঞেস করতেই হবে, সেটা হলো যে বাংলাদেশের যেই সিনেমা, আমরা জানি যে এটার মানে রুগ্ন হাল। এবং টু বি অনেস্ট, আমি বাংলাদেশের লাস্ট সিনেমা কবে দেখছি আমি জানি না। এরকম কোন সিনেমা আমার মানে অত দাগ কাটে না বা হাওয়াটা অ্যাট্রাক্ট দেখেন ভাই, করে না। হাওয়াটা দেখেন। হ্যাঁ, দেখবো, অবশ্যই দেখবো। তো যেটা হাওয়া হলো যে সনি লিভে এই আছে। যে আম, বাংলাদেশের সিনেমা যদি ধরি তোমার ব্যবসা থেকে বা ইসে থেকে যদি পিছায় থাকে, এবং অলরেডি তুমি জানো যে ভারতীয় সংস্কৃতির কারণে, ভারতীয় হিন্দি মুভির কারণে আমাদের যেই 90s এর যেই সময়টা ছিল, যে সিনেমা তোমার বাংলা ব্যান্ড থেকে শুরু করে তারপর তোমার এই যে নাটকগুলা অসাধারণ অসাধারণ নাটক হইতো, হ্যাঁ, সেই সময়টা কিন্তু এখন হারিয়ে গেছে। তো কিছু একদম। কিছু হইতেছে কাজ এরকম না যে, অবশ্যই যেমন তুমি হাওয়ার কথা বললা, তারপরে যে এর আগে ওই যে আয়নাঘর একটা মুভি বের হলো, আয়নাবাজি, এরকম কিছু আয়নাবাজি, কিছু ছোট আয়নাবাজি, ছোট 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 আয়নাবাজি মুভি আছে, বের বেবি হয়েছে। ভালো করছে, আয়নাবাজি, সুড়ঙ্গ হ্যাঁ। ভালো করছে। অনেকগুলো ভালো করছে, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আমার কথা হইলো, তুমি রিসেন্টলি ফলো করবা যে যেটা রাশেদও বললো, তামিল সিনেমাগুলা এতই ভালো করছে যে হিন্দি সিনেমা আসলে তামিল সিনেমা থেকে কপি করে। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, ওই যে থ্রি আর নাকি প্যান একটা থ্রি, প্যান ইন্ডিয়ান রিলিজ, প্যান ইন্ডিয়ান রিলিজ, প্যান ইন্ডিয়ান না, পুরো ওয়ার্ল্ডে একটা মুভি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড। আলোচনা হয়। তো ট্রিপল আর, এই ট্রিপল আর, ধরনের আর আর মুভি, আর ইও পাইতো, আর ট্রিপল আর, জি। আর বেস্ট ট্রিপল আর। মিউজিকের জন্য অস্কার পাইতো, তো বেস্ট এখন মিউজিকের জন্য এখন অস্কার পাইতো। আমার কথা হলো যে তামিল যেই দেশটা, ওরা তো জাস্ট একটা ইন্ডিয়ার একটা অংশ, একদমই, হেভিলি ইনফ্লুয়েন্স বাই হিন্দি হিন্দি সিনেমা, হেভিলি ইনফ্লুয়েন্স বাই, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট হলো। ইভেন একদমই। কলকাতার মুভি বা অন্যান্য ছোট ছোট যেই সব তেলেগু টেলুগু, এরা ভালো করতেছে। বাট আমরা একটা স্বাধীন দেশ হইয়া কেন আমরা নিজেদের, এবং ইটস নট দ্যাট আমরা পাকিস্তানের মতো তোমার রিজিড, বা বাঙালি মধ্যবিত্ত হ্যাঁ, মুসলমান পাকিস্তানের খুবই, সিনেমা আরো ভালো হচ্ছে ইদানিং, পাকিস্তানের সিনেমা আরো ভালো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অস্কারে বাট চলে আমি গেছে। বলতেছি না মানে, বাট সোসাইটিটা, ইসলামিক একদমই, সোসাইটিতে যেরকম রিজিডনেস থাকে, ওটা পাকিস্তানের সিনেমায় মানে মুভি এইসবের মধ্যে। বাংলাদেশি মধ্যবিত্ত সিনেমা টিনেমা এগুলি আমাদের অংশ, আমাদের জীবনের অংশ, কমিউনিটি এক্সপিরিয়েন্স। আমরা একদমই। এত উদার মনা হয়েও আমরা কেন এই যে করতে পারতেছি না, একটা এইরকম একটা স্ট্রং করতে পারতেছি না যারা ভারতের সাথে কম্পিট করবে? তোমার কি মনে হয় যে আমরা অ্যাজ ভাইয়া, আ ইন্ডাস্ট্রি? এটা এটা আসলে ভাই এত বড় আনসার হবে, এত কিছু জায়গায় সমস্যা, আমি চেষ্টা করি যতটা সংক্ষেপে হ্যাঁ, বলা হ্যাঁ, যায়। তুমি বলো, সমস্যা নাই, আমি বড় যদি অ্যান্সার বলি একটা প্রবলেম সিনেমা, নেই। ঠিক আছে, হুম, আজকে আপনি একটা সিনেমা বানাবেন, প্রথমে আপনার কি, আপনার গল্প স্ক্রিপ্ট লিখতে হুম, হবে, ফাইন। একটা মানুষ যে লিখবে, লেখার আগে তাকে তো পড়তে হবে। হুমায়ুন আহমেদ যে পরিমাণ, আমি হুমায়ুন আহমেদের নাম নিচ্ছি কারণ সে সবচেয়ে পপুলার ছিল, ইভেন এখনো বইমেলায়, এই যে মারা গেছে 12 বছর চলে, আমার মনে হয় না বইমেলা গেলে অন্য প্রকাশের সামনে আমি দাঁড়াইতে পারি না এখন, এত ভিড়। হুম, সেই লোকটার বাসায় আমার যাওয়ার সৌভাগ্য সৌভাগ্য হয়েছে। মেয়ের আফরোজ শাওন আপু আমাকে খুব পছন্দ করেন, প্রতি জন্মদিনে দাওয়াত দেন। হুম। হুমায়ুন আহমেদের বাসায় ভাই যে পরিমাণ বই আছে, বিশ্বাস করেন আমাদের অনেকের বাসায় সেই পরিমাণ কাপড়ও নাই। আচ্ছা, এবং আচ্ছা। শাওন আপু আমাকে বলছে অর্ধেক নাকি মানে সে ইয়াতে করে দিছে, নুহাশপল্লিতে রাখছে। আমি বলছি, অর্ধেক নুহাশপল্লিতে রেখেই অবস্থা। এবং একটা মানুষকে তো ভাই পড়তে হবে, আমাদের এখানে পড়ার জায়গা কমে গেছে, একটা মানুষ না পড়লে কিভাবে লিখবে?
আপনি হুম যদি না পড়েন, আপনি যে একটা ক্যারেক্টার লিখবেন গ্রামের, ধরেন আমি সে ফর এক্সাম্পল পুষ্পা, পুষ্পা এইভাবে দেখবেন ঘাড় উঁচা করে হাঁটে। তো ওই অঞ্চলে একটা লোক এভাবে ঘাড় উঁচা করে হাঁটতেছে এবং সে যেভাবে ডায়ালেক্টে কথা বলছে, আপনি যদি মেইন ভাষায় দেখেন, ওটা তামিলও না তেলেগু না, তামিল তেলেগু মিলিয়ে একটা নতুন ডায়ালেক্ট। হুম হুম এই হুম ডায়ালেক্ট শুধুমাত্র ওই বনের আশেপাশে ওইরকম অঞ্চলে নাকি ব্যবহৃত হয়। হুম তো হুম, এটা জানছে কিভাবে? সুকুমার ওই অঞ্চল নিয়ে পড়াশোনা করছে, যে ডিরেক্টরের নাম হচ্ছে সুকুমার। আচ্ছা। তো ডিরেক্টরকে ভাবে পড়াশোনা করতে হবে, তো বাংলাদেশের ডিরেক্টর পড়াশোনা করবে কখন? সে তো প্রোডাকশন বানায় কুল পাইতেছে না, বইয়ের সাথে তার যোগাযোগ নাই। হ্যাঁ, সে নিজের মতো একটা গল্প ভাবে, আচ্ছা আশেপাশে দেখছি, কিন্তু এটা ডেপথে যায় না, তাতে কি সারফেস লেভেলে কাজ হয়। আচ্ছা, ও রাইটারকে না হয় নিছেন, ঠিক আছে বুঝলাম, তাকে হুম আবার টাকা দিবেন না, ক্রেডিট দিবেন না, এই রাইটার চাইতা যাবে, এরপরে আর কাজ করবে না, ফেসবুকে পোস্ট দিবে অমুক তমুক, গেল। আচ্ছা ঠিক আছে। হুম অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, তারা বেশিরভাগ তারা চায়, আমি অনেকের সাথে কথা বলি, তাদের মধ্যে অনেক ক্ষুধা আছে, কিন্তু তারা যখন দেখে ভাই ডিরেক্টর এই অবস্থা, তারে ভাই দুইটা শর্ট দিলে কয় হয়ে গেছে, তাহলে আর কি দরকার? দরকার নাই। আবার যদি ধরেন একটা ক্যারেক্টার দিচ্ছে ভালো, কিন্তু সময় দিবে কম, আপনাকে বলবে যে ভাই 1 সপ্তাহের মধ্যে আপনি ফিজিক চেঞ্জ করে ফেলেন। তো ভাই 1 সপ্তাহের মধ্যে ভাই কেমনে কি? আমি কি ক্রিশ্চিয়ান বেলের লাগে ভাই? কিভাবে? 1 বছর লাগে ক্রিশ্চিয়ান বেলে, আমি তো পারবো না। আচ্ছা, আপনি যে ওটা দিলেন, কিন্তু সে, হ্যাঁ, এটা এখন আপনি মজা সেই পাইলাম, অনুযায়ী ওর ভালো পেমেন্ট মজা দিচ্ছেন পাইলাম। না। আজকে যদি ভাই ক্রিশ্চিয়ান বেল যদি নিজের শরীর চেঞ্জ করে, ফিজিক চেঞ্জ করে, 1 বছর হ্যাঁ কাজ করবে না, প্রোডাকশন হাউস তাকে ভাই 1 বছরের টাকা দিবে না? আমাদের এখানে এরকম কোন প্রোডাকশন হাউস আছে যে চঞ্চল চৌধুরীকে 1 বছর টাকা দিবে? তারপরও হুম যে ভাইয়া চঞ্চল চৌধুরী যেই ডেডিকেশন দেখাইছে, কারাগারে একটা সিন আছে ভাইয়া, ওনাকে মাটিতে রেখে তার পায়ে বাড়ি দেওয়া হচ্ছে পুলিশ, কারণ তারা সন্দেহ করছে সে কথা বলতে পারে, কিন্তু হুম সে কথা বলতেছে না। হুম এই একটা সিন করতে ভাইয়া চঞ্চল চৌধুরী মাটিতে 11 ঘন্টা শুয়েছিলেন। হুম হুম, ক্যান ইউ বিলিভ ইট? আচ্ছা আচ্ছা। এই এই যে ডেডিকেশন ভাইয়া, কিন্তু চঞ্চল চৌধুরীকে কি অনেক টাকা দেওয়া হয়েছে কারাগারের জন্য? না কিন্তু। কিন্তু কারণ সে দিচ্ছে কেন? কারণ সে বুঝতেছে এই ভালো কাজ আমাকে করতে হবে। আমাদের আচ্ছা। চাই ওই যে ভাইয়া, আপনি একজন ভালো কাজ করবে, আপনি অ্যাক্টরকে চাবেন যে ভাই আপনি 24 ঘন্টা আমার ক্যারেক্টারে দেন, আপনি 1 বছর আমার ক্যারেক্টারে দেন। আর ভাইয়া সে কি চাঁদের আলো খেয়ে বাঁচবে? আপনার তাকে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওরকম প্রফেশনাল প্রোডাকশন হাউস কোথায়? আচ্ছা গেল, আচ্ছা। ঠিক আছে, আসলাম। তার আচ্ছা মানে এরপরে সে প্রথম কি একটা বলবো? বললো যে প্রোডাকশন হাউস লাগবে, তোমার একটা, এরকম হ্যাঁ, প্রফেশনাল। প্রোডাকশন সবচেয়ে একটা প্রফেশনাল প্রোডাকশন হাউস। হ্যাঁ হ্যাঁ। আজকে যখন আমি ইন্ডিয়াতে যদি বলি, ডিডিএলজি যখন মানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে যখন সফল হলো, অনেক হুম পুরস্কার পেলো, ইয়াশ চোপড়া তার ছেলেকে বলছে, আদিত্য চোপড়া তো বানাইছে সিনেমাটা, প্রথম বানানো সিনেমা, বলছে ছেলে তুমি কি চাও বাবা, তুমি আমার কাছে কি চাও? আমি খুব খুশি যে তুমি প্রথম সিনেমা এত ভালো বানাইছো, এত কিছু, তুমি স্টুডিও। আমার কাছে কত টাকা চাও? তখন সে বলছে, বাবা আমি তো আপনার কাছে অন্য জিনিস চাই। বলছে কি? বলছে আমি চাই আমরা একটা প্রোডাকশন মানে আমরা স্টুডিও করব। ইয়াশ চোপড়া বলছে ইন্ডিয়াতে স্টুডিও? বলছে হ্যাঁ, আমরা স্টুডিও করলে আমরা আমাদের মতো সিনেমা বানাইতে পারবো, আমাদের লোকজন থাকবে যাদেরকে মাসিক ভিত্তিতে বেতন দিব, তারা শুধু হুম, আমাদের সিনেমায় কাজ করবে, এবং আমরা শুধু সিনেমা ডিরেক্ট করবো না, আমরা সিনেমা প্রডিউস করবো, আমরা ডিস্ট্রিবিউট করব। এবং আচ্ছা। টিল ডেট ভাই ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়াইআরএফ। আপনি জানেন প্রতি বছর তারা যখন দিওয়ালিতে তাদের সিনেমা রিলিজ দেয়, প্রতিটা হল মালিকে ইন্ডিয়ার ভাইয়া প্রায় মানে লাখ লাখ হল মালিককে তারা ভাই মিষ্টির প্যাকেট পাঠায়। আচ্ছা আচ্ছা। আপনার এরকম সম্পর্ক হইলে সিনেমা ভাইয়া কেন ভালো হবে না? এবং যদি ভাই সিনেমা না চলে, শাহরুখ খানের একটা সিনেমা লাস্ট চলে নাই, সেটা হচ্ছে জিরো, 5 বছর আগে 2018-তে। হুম হুম, শাহরুখ খান হল মালিককে ভাইয়া হ্যাঁ 150 হ্যাঁ থেকে হ্যাঁ। 200 কোটি টাকা রিটার্ন করছে। আপনি আচ্ছা। কি জীবনে শুনবেন বাংলাদেশে শাকিব খান রিটার্ন করছে তার সিনেমা না চলায়? অথচ নিজেকে কিন্তু সুপারস্টার বলতেছি। সুপারস্টার আসলে ভাইয়া ওগুলো মুখে বলে সুপারস্টার হয় না, আপনার বিপদে থাকলে। এই যে সাউথ নিয়ে এত আপনারা দেখেন এত লাফালাফি কেন? আমি একটা সিম্পল উদাহরণ দিই। হুম রজনীকান্তের মতো লোক, যার মাথায় চুল নাই, বয়স 70-এর উপরে, মেকআপ ছাড়া যাকে দেখলে কদাকার লাগে, আমি যদি সঠিক ভাষায় বলি, তার জন্য কেন এত পাগলামি? হুম কেন এত পাগলামি বলি? তামিলের একটা রাজ্যে আহ, গত কয়েক বছর আগে আপনি সার্চ করলে পাবেন নিউজ, ওদের ভাইয়া সুপেয় পানি আসতেছিল না, মন্ত্রীকে অনেকবার জানানো হয়েছে, মন্ত্রী আসে নাই। হুম। রজনীকান্তের কাছে খবর গেছে, হেলিকপ্টারে করে টিউবওয়েল নিয়ে চলে গেছে। ও চিন্তা করো। হেলিকপ্টারে করে টিউবওয়েল নিয়ে গিয়ে নিজে লাগাই দিয়ে আসছে। তাহলে সেই লোকের একটা বিলো এভারেজ সিনেমাও কেন 300 কোটি আয় করবেন আপনি আমাকে বলেন? ওর ফ্যানরা তো ওর জন্য হুম পাগল। হুম হুম। ওনার রিসেন্টলি সাকিব ভাই এরকম। মূর্তি এখানে আছে, একটা ওনার প্রশ্ন দুধ করে দেয়। রাখি, সাকিব ভাই এখানে একটা প্রশ্ন করে রাখি, আপনি অবশ্যই সুবিধা মতো অবশ্যই সময় উত্তর দিন। দিতে না অবশ্যই। চাইলেও সমস্যা নাই। না আমরা সমস্যা নেই। হলিউড বলেন বলিউড বলেন পৃথিবীর মুভি স্টারদের মধ্যে এক ধরনের হিউমিলিটি দেখি, ওদের মধ্যে একটা অবশ্যই। সারাক্ষণ চেষ্টা দেখি যে কিভাবে প্রমাণ করবে অনেস্ট ইজ অনেস্ট না, যারা সারাক্ষণ হ্যাঁ চেষ্টা যে আমি ডাউন টু আর্থ এটা প্রমাণ করার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বিগেস্ট মুভি স্টারদের মধ্যে ঠিক তার ভাইস ভার্সা অপোজিট আচরণ দেখি সবসময়। একদমই। সারাক্ষণ আমি সবার থেকে বড়, এটা এটা তো কিভাবে বললোই, প্রমাণ করবে ইগোর সেই একটা ইগোর attitude। ব্যাপারটা বললো না? হ্যাঁ, এটা তো এই আমি বলছে। তো এই আমি ভাই এই আমি ভাই এক লাইনে মেন্টালিটিটা বলছিলাম যে কোত্থেকে আমাদের আসে? ইন্ডাস্ট্রি না ইগো আছে, ইন্ডাস্ট্রি না ইগো আছে, এবং তার চেয়ে বড় এক্স্যাক্টলি। ব্যাপার ভাই আমাদের ইন্ডাস্ট্রি পড়াশোনাটা তো এত নাই, কম। ইন্ডাস্ট্রি না থাকলে ইগো আসে কোত্থেকে? এটাই ভাই আমার কাছে খারাপ লাগে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা এটা মনে করি, আমি মানে শাকিব খানের সাথে আমার কোনো পার্সোনালি দেখা হয় নাই,
কিন্তু আমি তার সম্পর্কে যতদূর জানি তিনি কখনো শুরুর দিকে যখন কাজ করতেন, ইভেন যখন শাবনূরের সাথে সিনেমা করে ফেলছেন, তখনও তিনি নাকি রেমুনারেশন নিয়ে কথা বলতেন। তিনি বলতেন পরিচালকে, ভাই আপনি যা বলে আপনি যা দেন তাই। অথচ ততদিন তিনি কিন্তু হিট সিনেমা দেওয়া শুরু করছেন। আমাদের এখানে নতুন 2-3টা হিট দিলেই সে নিজেকে না জানি কি মনে করে। এবং তার চেয়ে বড় ব্যাপার ভাইয়া, আমরা আশেপাশের দেশের সিনেমা দেখি না, আমরা আশেপাশের দেশে আর্টিস্টদের ইন্টারভিউ দেখি না। আজকে আমি যদি মনে করি পৃথিবীতে যদি কারো অহংকার করতে হয়, আমি তো মনে করি সবচেয়ে অহংকার করা উচিত ড্যানিয়েল ডে লুইসের। তার মতো অভিনয় আমি তো পৃথিবীতে ভাই কারো দেখি নাই, মির্জা ভাই আরো ভালো বলতে পারবে। এরকম অভিনয় কি হ্যাঁ, সম্ভব? আমার তো মনে হয় না ভাই পৃথিবীতে আর সম্ভব, আমি দেখি না অন্তত, মানে যে আমাদের এক ধরনের। জেনারেশনের সবচেয়ে ভালো অভিনেতা, মানে একদমই। ডিনিরো বা ইসের ওই যে হ্যাঁ, ওদের এবং আলপাচিনো, ওয়ান অফ এ এদের। কাইন্ড, ওয়ান অফ এ হ্যাঁ, কাইন্ড। এবং তিনি বলতেন যে ভাই, এবং তিনি আবার অদ্ভুত ভাবে তিনি আবার ফ্যান হচ্ছে গিয়ে আপনার ইয়া কি বলে ওই যে, আরে কি ভুলে গেলাম, কি, আশ্চর্য, আরে কোন দ্য ম্যান সিনেমা? উইথ নো নেম, কি নাম? ম্যান উইথ নো নেম। ক্লিন্ট ইস্টউড, ক্লিন্ট ইস্টউড। ক্লিন্ট ইস্টউড, ক্লিন্ট ইস্টউড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্লিন্ট ইস্টউড। আচ্ছা আচ্ছা ক্লিন্ট এবং ইস্টউড। ক্লিন্ট আচ্ছা। ইস্টউড এবং ড্যানিয়েল ডে লুইস ক্লিন্ট ইস্টউড সম্পর্কে বলতেছেন যে আমার ক্লিন্ট ইস্টউডকে দেখলে হিংসা লাগে। বলছে কেন? সাংবাদিক জিজ্ঞেস করছে কেন? বলছে উনি ক্যামেরার সামনে দাঁড়ায় একটু চুরুট ফুকলেই হয়ে যায়, আর আমাকে ক্যারেক্টার জন্য 1 বছর 1.5 বছর প্রিপারেশন নিতে হয়, আমার কত কষ্ট করতে হয় আমি না, বুঝি না, এটা আমি এটা ওনার এটা মতো ট্রু, অ্যাক্টিং করলাম না। এটা ট্রু ভাই। আর শুধু তাই না, সমালোচকরা আমি অন্যদিকে বলে। এখানে একটা অ্যানাকডোট দেই হ্যাঁ, ওর। বলতেছে যে আমার ওয়াইফের যখন একটা সিনেমা করে সে, শি হ্যাঁ, লিটারালি নিড টু, মানে লিভ উইথ আ ডিফারেন্ট পার্সন, কমপ্লিট ডিফারেন্ট পার্সন। হ্যাঁ, আমি এটা একদমই। থিঙ্ক দেখছি, অ্যাবাউট আমি এটা যে দেখছি। গ্যাংস অফ নিউ ইয়র্কে নিউ ইয়র্ক। হি ওয়াজ এরকম ভিশাস ক্যারেক্টার, মানে বুচার সিনেমা ছিল, হ্যাঁ, হিস্ট্রিতে বুচার। আছে বুচার কিনা জানি না। বিলি দা ওই বুচার, যে বিলি যে বুচার। বিলি দ্য বুচার, বিলি এই দ্য বুচার। লোকটার সাথে যদি তোমার রাতের বেলা শুইতে হয়, অ্যান্ড তার ম্যানারিজম কেন, তার ভয়েস সবকিছু, ইভেন একদমই। সেটের মধ্যেও কিন্তু সে ক্যারেক্টার হ্যাঁ, ব্রেক করে না। ইটস একদমই ভাই। ইনসেইন, দিস গাই ইজ টোটালি ইনসেইন। এবং 3 অস্কার ইন লিডিং রোল আমার মনে হয় পৃথিবীতে ইভেন আর কেউ নিকলসন, নাই, আর কারো ডিনিরো, এই রেকর্ড নাই। তারপর তোমার হি ইজ ইভেন দ্য অনলি ওয়ান। ইসেও পায় নাই, যে যে না, হি ইজ আরে দ্য অনলি মার্লন ওয়ান। ব্র্যান্ডো পায় নাই। লিডিং মার্লন রোলে ব্র্যান্ডো পায় অনলি নাই। ওয়ান, মার্লন লিডিং ব্র্যান্ডো রোলে পায় নাই। পাই। মার্লন ব্র্যান্ডো ইজ পায় দ্য নাই। গডফাদার অফ এভরিবাডি। এই হ্যাঁ, যে মেথড অ্যাক্টর গুলার, এদের গডফাদার হলো গিয়া তোমার অথচ সেও ইসে, পায় নাই। সেও না, পায় আমি নাই তো। মির্জা তো ভাই ওই হি যে ইজ ক্লিন্ট অ্যামেজিং। ইস্টউডের কথা যে বললে, মানে মানুষের ধরেন থাকে না এক্সপ্রেশন বা ডেডিকেশন। আমি মানে এখানে আমি অ্যাডমিট করতে আমার কোনো ইয়ে নাই, দোষ নাই, যে আমি আমি নিজে এক সময় আমি স্মোকার ছিলাম, আমি অনেক স্মোক করতাম, আমি ছেড়ে দিয়েছি বহু বছর আগে। আমি নিজে মানে ক্লিন্ট ইস্টউড কিভাবে স্মোক করে, হ্যাঁ এইটা দেখে আমার কাছে মনে আছে আমি কি পারবো এরকম করে ধরাইতে, ওইভাবে মানে হ্যাঁ, সিগারেট ধরে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে যেই ক্লিন্ট ইস্টউড পুরো ওয়ার্ল্ডে হি ইজ এ স্মোকিং আইকন তার হ্যাঁ, সিগারেট স্টাইলের জন্য, হি হিমসেলফ ইজ এ লাইফ লং নন স্মোকার। আচ্ছা একদমই। আচ্ছা। ঠিক আছে, ছেড়ে হি দিছে। মানে সে হচ্ছে লাইফ লং নন স্মোকার, জীবনে কোনোদিন সিগারেট খায় না, কিন্তু সে হচ্ছে সাফাত পুরো সাফাত পৃথিবীতে ভাই, আমি স্মোকিং আমি আইকন। লাস্ট একটা ইন্টারভিউতে দেখলাম তিনি বলতেছিলেন গত 40 বছরে তিনি বলছেন আমার শরীরে এক ফোঁটা মদও যায় নাই, একটা সিগারেট যায় নাই। লাস্ট উনি সিগারেট খাইছে নাকি 40 বছর আগে। হম। 93 বছর বয়স চলে তার। সে হ্যাঁ, 93 হবে না তো কে হবে তো 93? এখনো তো সে সিনেমা করতেছে। আচ্ছা, ডিরেকশন দিচ্ছে। এবং ভাই একটু আমাদের একটু আরেকটা ব্যাপার আছে একটু রাশেদ ভাই, আমি ভাই হ্যাঁ। আরেকটু বলতে হুম, চাই। হুম। আমাদের আরেকটা ব্যাপার আছে ভাই, আমাদের এখানে যারা ধরেন কাজ করে, মানে আমি অ্যাক্টর ভাই কম বেশি সবাই ডেডিকেশন দিয়ে কাজ করে। আরেকটা ব্যাপার হয় কি ভাইয়া, আমাদের আমি বেশিরভাগের মধ্যে দেখছি আমরা না একটা বাবলে আটকা পড়ে যাই। ধরেন আজকে আপনারা আমাকে পরিচয় দিচ্ছেন, ধরেন আজকে বলেন যে সাকিব তুমি তো ফাটাই দিছো এখানে অ্যাক্টিং করে। আমাদের এখানে কয়েকজনকে বললে তারা না 2 দিন পর মনে ওরে বাপরে, একটা বাবলে থাকে তখন তারা। তারা ওইটা না মাথায় রাখতে চায় না যে আচ্ছা আমি তো খারাপও করতে পারি, বা আমাকে 10 জন ভালো বলছে কিন্তু একজন যে খারাপ বলছে তারা মনে করে কি সে মনে আমার শত্রু। কিন্তু সে যে আমাকে আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিচ্ছে, তার সমালোচনাও যে সঠিক হইতে পারে, হুম, বরং হুম, এই 10 জনেরটা যে ভুল হইতে পারে, এটা আমরা অনেক সময় নিতে চাই না বা পারি না। হুম, 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 এটা আমাদের একটা ব্যাপার যেটা কিন্তু আমরা অন্য সময় দেখি না। আমি সেদিন দেখতেছিলাম গডফাদারকে আইএমডিবিতে 38,000 মানুষ 10-এ 1 দিছে। আচ্ছা। 38,000, আপনি চিন্তা হুম, করেন না, যেটাকে আমরা বাইবেল বলতেছি, যেটা নিয়ে আজকে এত আলোচনা, 38,000-এর উপরে মানুষ 10-এ 1 দিছে। এবং অনেকে লিখছে বোরিং অ্যাজ হেল, কয়েকজন লোক নাকি সারাক্ষণ কথা বলে, এটা কোনো সিনেমা হইলো। আচ্ছা যাই হোক, এখন কখনো ভাই আপনি শুনছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা বা আল পাচিনোকে শুনছেন যে ওরা সিনেমা বুঝে না বা ওদেরকে মার? এরা কিন্তু এসবে নাই। না না যাই না বলছে বলছে, আমি জানি আমি কি কাজ করছি। ইফ আই এম কনফিডেন্ট এনাফ, আমার এই 38,000 মানুষের দিকে তো তাকানোর দরকার নাই। না আমার না সিনেমা না। তো জায়গা মতো ক্লাসিক হয়ে 38 লাখ গেছে। মানুষ তো লাভ করছে, 10-এ 10 দিচ্ছে, ঠিক হ্যাঁ, না? সেটাই। হুম। কিন্তু আমাদের এখানে ধরেন 38,000 কে 38 জন বলবে তার পিছে, হ্যাঁ ও কেন বলছে? ও মনে অমুকের ফ্যান। আচ্ছা, ও কি বলছে? ড্যানিয়েল ডে লুইস ভালো, আচ্ছা তাহলে ও মনে রবার্ট ডিনিরোরে পছন্দ করে না। এবার আচ্ছা তো আচ্ছা। রবার্ট ডিনিরো হেইটার। তো তুমি আল পাচিনো ভালো লাগে, আচ্ছা আচ্ছা তুমি তো তাহলে ডিনিরো পছন্দ করো না, বুঝ। আমাদের এখানে এরকম, ও তুমি শাকিব খানের ফ্যান,
তাহলে তুমি মনে হয় মানে সিনেমা মনে পছন্দ মোহাম্মদ করো। আবাহনী হয়ে গেল, আর্জেন্টিনা একদমই ব্রাজিল একদমই। সব জায়গায় এবং মানে প্রত্যেক কোনো কিছু বের করতে প্রত্যেকে হবে। এবং আমরা ওই নিউট্রাল জায়গা থেকে বা একটা একটা ফাইন লাইনে থেকে যে এই জায়গাটা, হ্যাঁ এই ক্রিটিসিজমটা, এটা ভাই আমরা বেশিরভাগ ঠিক মতো করতেও পারি না, যে করবে তারটা নিতেও পারি না। এবং আমাদের হুম এবং ভাই আমাদের জায়গা, আমরা মনে হয় জাতিগত ভাবে আমরা কেন জানি, আমি সবসময় দেখছি আমরা হ্যাঁ, এটা মুভি না, আমাদের এটা মন, শর্টকাটে। হুম মানে হুম হ্যাঁ আমাদের মন মানুষের দিক থেকে মনে হয় ভাই আমরা ছোট, আমরা যে আরেকজন যে আমার ভালোর জন্য বলতে, এবং যে কোনো কিছু পার্সোনালি নিয়ে নেই। আমাকে মির্জা হ্যাঁ ভাই অনেকবার বলছে, সাকিব তোমার এই লেখাটায় এটা তুমি এটা ঠিক করতে পারো। এটা হুম আমি, উনি কিন্তু আমার লেখা নিয়ে বলছে, আমাকে বলে নাই। আমি হুম যদি মনে করি কানাডায় বসে খুব বুঝে, আমি, তাহলে কিন্তু ভাই হইলো না কিন্তু এটা। তাহলে আমি কি করলাম, আমি আমার একটা রাস্তা অফ করি আমি মনে করি, বরং আমি মনে করি যে যে লোকটা এত বছর ব্লগ লিখছে, যে আমার চেয়ে আরো বেশি সিনেমা দেখছে, সে যদি আমার লেখা নিয়ে একটা কথা বলে, আমার তখন সেটা আমার পাও না। আমি যদি বাই চান্স তার চেয়ে বেশি দেখেও ফেলে, তারপর আমি মনে করব যিনি আমার চেয়ে দুনিয়াতে 2 দিন আগেও আসছেন, তিনি আমার চেয়ে দুনিয়াটা বেশি দেখছে। তো তার হুম, কথাটা যদি ভুলও হয়, আমাকে সেটা আগে শুনতে হবে, হ্যাঁ তারপরে আমি লজিক্যাল ক্রিটিসিজম করবো। কিন্তু আমাদের এখানে, এবং আমাদের এখানে আরেকটা ব্যাপার, বয়সে ছোটকে আমরা মানতে চাই না যে সে আমার চেয়ে বেশি জানতে পারে। এটা আমরা একটা ধরেই নিই আমি হিউজ বয়সে বড়, প্রবলেম, আমি সব এটা জানি। একটা হিউজ প্রবলেম, এটা আমি নিজে এটা এবং পাই। হুম এবং আরেকটা জিনিস এটা ভাই, তো আমাদের নাইনটি প্রতিদিন পার্সেন্ট এভরিডে। 95% ডিরেক্টর ভাইয়া নিজের ভুল বাদে অন্য সমস্ত ডিরেক্টরের ভুল দুর্বলতা সব জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব হুম জানে। একজনের কাছে যাব, ওরটা তো হয় না, কি বানায়, ওর তো এটাতে ক্লাইম্যাক্স হয় নাই। ভাইয়া আপনার এখানে কিন্তু এটা না, না আমারটা তো ঠিক হয়েছে, আমি তো ভালো শুট করছি। কে বলছে তোমাকে, তুমি কি বল, এই এই লাগে গেল। মানে সত্যজিৎ রায়ের পরে একমাত্র মানে উনিই আছে, আর কেউ নাই, এরকম এক এক না বেশিরভাগের ভাবসাব। এখন তাহলে সেক্ষেত্রে সাকিব ভাই, আপনি আপনি যেটা বলছিলেন একটু আগে, যে হ্যাঁ, ধরেন আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনি রায়হান রাফির কথা বললেন, যে আমি সাকিব খান ছাড়াও যে সিনেমা বানানো এবং বানায় হিট বানানো হিট যায় দেওয়া এটা মানে হিট দেওয়া, হিট দেওয়া, হিট। কনসিকিউটিভ কয়েকটা মুভিতে সেটা দেখেছেন। কিন্তু ইভেন আমি যদি ওনার কাজগুলো দেখি, আমার না মানে কোথায় কোথায় জানি মনে হয় মানে অনেক জায়গাতে গ্যাপ আছে। হ্যাঁ ধরেন আমি আমেরিকার মতো অবশ্যই ভাই, জায়গাতে অবশ্যই গ্যাপ তো অবশ্যই আমি আছে। প্রায় 1.5-2 ঘন্টা ড্রাইভ করে আমি হলে গিয়ে আমি হাওয়া দেখতে গিয়েছিলাম। বাট আমি টু বি অনেস্ট, আমার ভালো লাগে নাই, আমি একটু আচ্ছা, হতাশ। মানে লাস্টের হ্যাঁ স্টোরিটা, দ্য ওয়ে দ্য স্টোরি টার্নড আউট, যে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এত কষ্ট করে বাচ্চাদেরকে আরেক ফ্রেন্ডের বাসায় রেখে আমরা আমরা জামাই বউ আড়াই সোয়া দুই মানে হ্যাঁ 1.5-2 ঘন্টা হ্যাঁ, সব মিলায় 3.5 ঘন্টা ড্রাইভ করে আমি একটা সিনেমা দেখতে গেলাম, শেষে এই নাগনাগিনীর সিনেমা দেখলাম। মানে আমার আমার ইয়ে ছিল এরকম। হ্যাঁ, দিস বুঝতে ওয়াজ পারছি মাই, ভাই, বুঝতে পারছি, হুম হ্যাঁ বুঝতে পারছি, অবশ্যই ফাইন, ইটস কমপ্লিটলি ফাইন, ভালো হ্যাঁ। হুম সিনেমাতে ভালো ভালো অনেক জিনিস ছিল, ইন্ডিভিজুয়াল হ্যাঁ অ্যাক্টিং প্রত্যেকের, ওই চঞ্চল চৌধুরী এবং বলেন, বিশেষ শরীফুল্লাহ করে বলেন, সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি আমার তো মানে গত 20 বছরের সিনেমাটোগ্রাফি, ফাইনেস্ট আমিরান বাংলাদেশের। খান, ফাইন, এক্সেলেন্ট। কিন্তু হুম স্টোরিটা আমার কাছে মনে হয়েছে যে এটা কি দেখলাম ভাই। হ্যাঁ হুম তারপরে ফিল্ম সুড়ঙ্গ, সুড়ঙ্গ তো আমার কাছে মনে হচ্ছে যে মানে স্টোরিটা ছাড়া ছাড়া, মানে কি হলো, কোথা থেকে মাসুদ কি, সে কোন দিক দিয়ে বের হয়ে গেল, জেল কেটে বের হয়ে ভাইয়া, গেল। আমি আমি এই ক্ষেত্রে আমি বলতে চাই কি, আমি তো মানে নিয়মিত বাংলা সিনেমা দেখি ভাই, বিশ্বাস করেন। আপনি যদি নিয়মিত বাংলা সিনেমা দেখেন, মানে যেগুলো দেখার অযোগ্য, যেগুলো সমালোচনার অযোগ্য, মানে ওগুলা তো বেশি হয়। সুড়ঙ্গ তো ভাই বছরে একটা আসে, হাওয়া তো ভাই 20 বছরে একটা আসে। ওগুলা দেখলে কালকে আপনি আরেকবার পডকাস্ট করে আমাকে বলবেন, ভাই ভুল হয়ে গেছে, সুড়ঙ্গ আসলে গোল্ডেন গ্লোব রিজার্ভ করে। সরি, ভুল বলে ফেলছি। বিশ্বাস আচ্ছা, করেন। হ্যাঁ, ঠিক তো ঠিক এখন ঠিক। ইউটিউবে ব্যাপারটা ভাইয়া, হচ্ছে, ইউটিউবে আমি না একটা না, কথা বলি, তুমি ইউটিউবের তাহলে অবস্থা এটাই এত করো খারাপ কেন? হয়েছে। দেখো তোমার টেস্ট আমি এত না না, ভালো, আমার তুমি যেটা সিনেমা এত দেখো। ভাই let me finish, please। হ্যাঁ হ্যাঁ। আমি তো শেষ করে নিই। ধরেন আমি মানে যেটা বলছিলাম, যে সমালোচনা নেওয়ার যে ব্যাপার, কারণ আমি ধরেন ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিলাম যে হ্যাঁ সুড়ঙ্গ নিয়ে আমার এই জিনিস ভালো লাগে না, এটা হ্যাঁ, নিয়ে আমাকে দেখি লোকজন খুব ধুয়ে টুয়ে দিচ্ছে যে না কি এরকম একটা জিনিস, সেটাই। এত কিছুর পরেও যে কথাটা আপনি বললেন যে এরকম একটা সিনেমা হয়েছে, তুমি এটাকে ইয়ে না করে অ্যাপ্রিসিয়েট না করে কেন তুমি সমালোচনা করছো। এখন দেখেন সুড়ঙ্গ যে মুভিটা, যে যে জনরাটা, তাই না, সেই জনরাটাকে প্রিজন ব্রেক জনরা, তাই না? তো প্রিজন ব্রেক জনরাতে আমার কাছে স্ট্যান্ডার্ড কি, আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে শশাঙ্ক রিডেম্পশন, আমার কাছে হ্যাঁ স্ট্যান্ডার্ড হচ্ছে এসকেপ ফ্রম আলকাট্রাজ, আমার কাছে হুম স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্রিজন ব্রেক যে সিরিজটা যেটা। হ্যাঁ তো আমি যখন ওই জনরা দেখে, এই সমস্ত মুভি দেখে অভ্যস্ত, আমার টেস্ট বাড ওই লেভেলে চলে গেছে। তো সেখানে হ্যাঁ, আমি আপনি ট্রু, আমি ভাই আপনার সাথে একমত, কিন্তু ভাই আমাকে এটা ভাবতে হবে কি, আমি ভাই সবসময় যেটা ভাবি, ওদের যে ভাই সুযোগ সুবিধা, ওদের যে ভাই আমার আজ পর্যন্ত, আমি একটা সিম্পল কথা বলি এক লাইনে, 53 বা আরো বেশি বছর মনে চলে স্বাধীনতার, আজ পর্যন্ত একটা বক্স অফিস হয় নাই। আচ্ছা। কোন সিনেমা কত আয় করছে তার একটা বক্স অফিস নাই ভাইয়া। আপনি সেই দেশে প্রিজন ব্রেকের কথা বলেন, সেই দেশে যে ভাই সুড়ঙ্গতে, আমার সুড়ঙ্গ সবচেয়ে কেন ভালো লাগছে জানেন? আমাদের অন্য যে কোনো 90% ডিরেক্টরকে দেন, তারা ওই সুড়ঙ্গ যখন খুঁড়তে নিবে, তারা দেখাবে কি একটা বড় গর্ত, নিশো লাফ দিছে, পরে কাট করে সিন দেখাবে অপর দিক থেকে উঠছে। আর এইটার জন্য ভাইয়া 2 মাস ধরে আসলে তারা একটা সুড়ঙ্গ বানাইছে সুনামগঞ্জে।
হুম। আসলেই বানাইছে ভাইয়া, আচ্ছা আচ্ছা। যেটা কিন্তু বাংলাদেশের সিনেমা ইতিহাসে আজ পর্যন্ত হয় নাই। ফার্স্ট দ্যাটস টাইম। ওয়াই অ্যাপ্রিসিয়েট যে আমাদের প্রোগ্রেসটা হচ্ছে অল্প করে। আমি জানি, আমি তো জানি কি কিভাবে হচ্ছে, কিন্তু হুম একটা সিনেমার জন্য যে একটা প্রডিউসার এত বছর পরে সে পুরো একটা 2.5 মাস ধরে সুড়ঙ্গ বানাইছে এবং এত ফুট দীর্ঘ, সেই জন্য আমি অ্যাপ্রিসিয়েটটা করি যে না, এবং ওইটাকে ওকে। সুড়ঙ্গই মনেছে। এবং যখন আমি ভাই হলে বসে দেখছি, আমার কিন্তু সাফোকেশন লাগতেছিল যখন হুম এইভাবে আটকে যাচ্ছে বারবার। নিশো যখন ঘাম মুছতেছে, আবার ওইখানে নিজের বউয়ের ছবি দিয়ে রাখছে, কারণ ও বউ ওর সাথে বেইমানি করছে। তো এই যে একটা রিভেঞ্জের যে ব্যাপারটা, ওই জায়গাটা কিন্তু কানেক্ট করতে পারছে। এবং রাফি কিন্তু এই ব্যাপারটা আছে, রিভেঞ্জের যে ব্যাপার বা একটা মাস পিপলকে যে কানেক্ট করা। আমি আপনি তো ভাই একটা ক্লিক করলে নেটফ্লিক্সের 160টা দেশের সিনেমা দেখে ফেলতে পারি, কিন্তু হুম আমাকে চিন্তা করতে হবে যে লোকটা নিয়মিত হলে যায়, আমি না গেলে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন আপনি, আমি না গেলে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ। কিন্তু যে নিয়মিত হলে যায়, সে যখন দেখতেছে যে একটা নায়ক লুঙ্গি কাঁচা দিয়ে, হ্যাঁ নায়ক তো আমরা নর্মালি দেখি কি মানে এই গান ওই গান, হুম সে একটা হুম লুঙ্গি কাঁচা দিয়ে করতেছে এবং সেটা নিজে পুরোটা করছে এবং সেটা তাকে কানেক্ট করে গেছে। এবং এটা একটা রুটেড স্টোরি, কারণ সে একটা বাংলাদেশের একটা অঞ্চলেই দেখাইছে এবং এটা কিন্তু বাংলাদেশে হয়েছে আসলে। তো এই হ্যাঁ, ব্যাপারটা যখন আমি দেখি যে না, এইটাকে একটা লোক আচ্ছা ধরতে পারছে, তার মানে তাকে যদি আরেকটু সুযোগ সুবিধা দেওয়া হয়, সে আরো চমৎকার কিছু করতে পারবে। তো আচ্ছা। আমি না সেই তাহলে জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করি। সেক্ষেত্রে এখানেও আমি অবশ্যই আই অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, কিন্তু এই যেটা বলছিলাম না, যে সবাই যে একটা বাবলের মধ্যে আটকে যায়, এবং বাবলটা কিন্তু হ্যাঁ, শুধু ইয়ে না, মানে হ্যাঁ আপনি খুব ভালো একটা এই যে বাবলে ঢুকলেন তা না, মানে একটা নিজের টাইপ। আপনি দেখেন শাকিব খানের একটা বাবল, উনি ওই বাবল থেকে বের হন না। সেম আমার এই জিনিসটা আফরান নিশোকে দেখো একই জিনিস মনে হচ্ছে, যে কাইজারে একজন পুলিশ অফিসার হিসেবে তার যে হ্যাঁ, এক্সপ্রেশন, তার ডায়লগ থ্রো করার, ডেলিভারির যেই স্টাইল, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ। যে ওই মাসুদ একজন ওই কামলা হিসেবে তার একই আচ্ছা, স্টাইলে উনি ডায়লগ থ্রো করছেন। আবার কি 16.5-তে একজন লয়ার, হ্যাঁ আমার কাছে খুবই খারাপ লাগছে 16.5 হ্যাঁ, ওনার হ্যাঁ, ওই 16.5টা আমার কাছেও ভালো লাগে নাই। যে আপনি একজন লয়ার হিসেবে ওই একই স্টাইলে ডায়লগ দিচ্ছেন, এবং মনে হচ্ছে যে তবে 16.5 এক্ষেত্রে সাফাত ভাইয়া, এক্ষেত্রে সাফাত ভাই আমি মনে করি কি, অ্যাক্টিং এর এই জায়গাটা আপনি যেটা বলছেন, এখানে ডিরেক্টর অনেক বড় একটা ব্যাপার আছে। ডিরেক্টর যদি তার এক্সপ্রেশন দেখে বলে ভাই ওকে কাট, তাহলে কিন্তু অ্যাক্টর মনে করবে আচ্ছা আমি তো মনে হয় ভালো দিছি। আজকে মার্টিন স্করসিজির মতো একজন ডিরেক্টর আছে বলেই কিন্তু ড্যানিয়েল ডে লুইস বলে যে ভাই আমার বিলি দা বুচার হইতে হবে। আজকে যদি মাইকেল বে হুট করে বলে, তখন কিন্তু ড্যানিয়েল ডে লুইস কিন্তু ভাই এসব কিছু করবে না, তখন কিন্তু সে বলবে আরে ভাই আপনি গাড়ি উড়াবেন আমার একটা দিয়ে দেন, আমিও গাড়ি উড়াই, করে ফেলি। ডিরেক্টরের কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ সত্যজিৎ রায়ের সামনে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় বসছে, তখন তিনি বুঝছে ভাই এই ডিরেক্টর অন্যদের মতো না, এর ইমপ্রেস করতে হলে খবর আছে। আবার হুম উত্তম কুমারের অন্য সিনেমা দেখেন বা নায়ক দেখেন, আপনি কিন্তু পার্থক্যটা ধরতে পারবেন। তো আমি সবসময় মনে করি ভাই ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেই জায়গা থেকে ডিরেক্টর যদি এই অভিভূত না হয়ে, স্টারডমে অভিভূত না হয়, ডিরেক্টর যদি তাকে ওইভাবে খাটায়, ওভাবে বের করতে পারে, যেমন চঞ্চল চৌধুরীকে অন্যান্য জায়গায় আমরা যেভাবে দেখছি, আমরা যখন হাওয়াতে দেখছি সে যখন ওই এরকম একটা পান খেয়ে নিজের মুখটা এরকম করে ফেলছে, আনবিলিভেবল। চঞ্চল চৌধুরী আগে কখনোই এরকম করে না, 1,000-এর উপরে পান খাইছে সে, আমি তো জানি তার এই ডেডিকেশনের জায়গাটা। তো ভাই ওরকম ডিরেক্টর তো ভাই খুব কম। আমাদের ওই মন্দের ভালো ভাই যতটুকু আছে এর মধ্যে দিয়ে চলতে হবে আসলে, এবং ওইটাই আসলে ওর আচ্ছা মধ্যে থেকে যতটুকু হয়। রাশেদ সাকিব ভাই, একটা কোয়েশ্চেন এখানে আছে। একটা এখানে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হলো জি, এরকম, আপনি যেটা বলতেছেন এবং আমরা জানি যে একজন ডিরেক্টরের আসলে একটা সিনেমা নিয়ে অ্যাটলিস্ট 2 বছর থাকা উচিত হ্যাঁ, টু মেক সামথিং কোয়ালিটি। এরকম ভাবে সমস্ত কিছুতেই একটা টাকা ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, ফান্ডিং অবশ্যই ইজ ভাই ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখন অবশ্যই ইম্পর্টেন্ট। এখন আমাদের মুভিগুলি এনাফ টাকা প্রডিউস করতেছে না, যেটা একজন ডিরেক্টরকে একটা মুভি নিয়ে 2-3 বছর কাজ করার সুযোগ দেয়, রাইট? কথা সত্য, এই কথা সত্য। সেম উইথ, এটা পুরা সার্কেল, পুরা ইকোসিস্টেমটার জন্য এটা প্রযোজ্য। তাহলে এইখানে একদমই, তো ডিম আগে না মুরগি আগের একটা সিচুয়েশন হয়ে গেছে, একদমই রাইট? সেম সেম টাকাও ভাইয়া, একদম আসতেছে না, ট্রু। আবার টাকা আসতেছে না দেখে আমরা কোয়ালিটি টাইমও দিতে পারতেছি না। দিতে অবশ্যই পারতেছি না, ট্যালেন্টেড ছেলে পেলে আছে। আই ক্যান অবশ্যই আছে গ্যারান্টি ভাইয়া। যে বাংলাদেশে যারা টিভি চ্যানেলগুলিতে নাটক করে, যে ডিরেক্টর তারা তো পাইকারি হারে নাটক বানাতে থাকে প্রতি মাসে। একদমই এদের মধ্যেই প্রতিদিন। একজন দুজন ভয়াবহ ট্যালেন্টেড আছে, কিন্তু ওই সুযোগটা তাদের নাই। দে ডোন্ট অ্যাফোর্ড ডুইং ইট। হ্যাঁ, দে ডোন্ট অ্যাফোর্ড টু 2 ইয়ার্স একটা মুভির পিছনে সময় নষ্ট করবে, একজন পুরা প্রডিউসার 1.5 বছর এসেছে ভাইয়া পুরা বলবে, প্রোডাকশন ডিজাইন একজন করে। প্রডিউসার এসে বলবে যে হ্যাঁ, ভাই এখন আপনাকে সময় এইটা দিলাম কানেক্ট আপনি হবে দেখেন, কিভাবে? এটা নাই। এইটা হ্যাঁ, এখন ভাইয়া এটা তো, টাকাও না, এটা কানেক্ট হবে কিভাবে? এটা তো আজ হোক কাল হোক এটা কানেক্ট হইতে হবে, নাহলে তো আমি ইন্ডাস্ট্রি ভাইয়া আগে বাড়তে পারবে না। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমি শেষ করিনি প্রথমটা, যে সবাই এত আগায় গেছে আর আমরা একদমই এত পিছায় অনেক, গেছি। যেমন সাফায়েত অনেক ভাইয়ের আগে গেছে। প্রশ্নটা, আমার জন্য অত্যন্ত প্রযোজ্য। আমি একদম ট্রু। ছোটবেলা থেকে মুভি দেখে বড় হয়েছি। আমার মনে হ্যাঁ, আছে আমার দেখা একদম প্রথমকার মুভিগুলির মধ্যে 7 পাউন্ডস এর মতো মুভি ছিল। আমার দেখা একদম প্রথম মুভিগুলির মধ্যে ছিল গডফাদারের মতো মুভি। কারণ আমাকে তো কোনোভাবে খুশি করতে পারবে না, ইন্ডিয়ান গডফাদার নকল করে সরকার মুভিটা দেওয়া নাই ছিল না। আমি ওই সিনেমা সবাই সিরিয়াসলি দেখে, আমি বসে বসে হাসি, কারণ ইট ওয়াজ কমপ্লিট ক্র্যাপ। সো
ওয়ার্ল্ড তো আমাদেরকে টেস্ট বাড়ায় দিচ্ছে দেখতে দেখতে, ঠিক না? কারণ একদমই। এই যে দুইটা জিনিস, একটা হলো যে টাকার ব্যাপার, এটা কবে কানেক্ট হবে, আর এত গ্যাপ আমরা কিভাবে কবে আমরা রিচ করবো, আমি তো দেখি না আসলে সিরিয়াসলি দিন শেষে এই গ্যাপ হ্যাঁ, রিচ করার এখানে কোনো আমার যেটা পসিবিলিটি। মনে হয়, আচ্ছা শুরুতে আমি বলে নেই, সরকার আরেকটা আবার, জিনিস অ্যাড করে হ্যাঁ দিই, অবশ্যই, হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করে দিই, কিন্তু এই গ্যাপ ব্রিজ করার সবচেয়ে বড় ইকুয়েশন হলো আমাদের 20 কোটি লোকের একটা মার্কেট আছে। মার্কেট আছে এইটা অবশ্যই। কিন্তু এক্সপ্লয়েট করা যাচ্ছে না, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে যেটা বলি, বাই দ্য ওয়ে, সরকার আমারও, আমার একটু পছন্দের সিনেমা, যদিও যাই হোক কোনো সমস্যা নাই। সরকার আমার এই জন্য পছন্দের, কারণ ওইটাকে রামগোপাল বর্মা সম্পূর্ণ নিজের একটা সিনেমা বানায় ফেলছিলেন। গডফাদার থেকে অনেক কিছু যদিও নিছেন, কিন্তু তিনি যেভাবে প্রেজেন্ট করছেন স্বল্প বাজেটে, ফাইন। আরেকটা ব্যাপার যেটা, এটা ভাইয়া তখনই সময় আমি মনে করি আমাদের এই জায়গায়, আমাদের এখানে প্রফেশনাল প্রডিউসার লাগবে, যিনি একই সাথে খুব প্রফেশনাল হবেন, সমস্ত ব্যবস্থাটা করবেন। আজকে সুড়ঙ্গ এরকম, আপনি সুড়ঙ্গ খুঁড়তে পারছেন কেন? প্রডিউসার বলছে তুমি খোঁড়ো, ওই টাকা আমি দিব। তুমি এরকম চিট করে শুট করবা না, যে একটা আমি গোল গর্ত দেখাইলাম, নিশ্চয় এই পাশ দিয়ে গেল, ওই পাশ দিয়ে বের হলো, সুড়ঙ্গ হয়ে গেল না। তখন কিন্তু আপনারা যতটুক দেখছেন, সাফাত ভাই যতটুক দেখছে ওটুকু দেখতো না, তখনই হল থেকে উঠে চলে আসতো। সাফাত ভাই যখন দেখছে না আসলেই তো খুঁড়তেছে, নিশো তো আসলে ঘামায় খুঁড়তেছে, না ঠিক আছে দেখি তাহলে, এটা দেখে মজা লাগতেছে, অন্তত অ্যাটলিস্ট গিলটি প্লেজার তো আছে। এখানে ভাই উন্নতি আমি মনে করি তখনই সম্ভব, শিক্ষিত লোক প্রচুর আসতে হবে, তার চেয়ে বড় ব্যাপার কর্পোরেট ইনভেস্টমেন্ট আসতে হবে। আমাদের এখানে হ্যাঁ, কর্পোরেট ইনভেস্টমেন্ট একদমই নাই, যেটা ইন্ডিয়াতে 2000-এর শুরুতে হয়ে গেছিল। তারা পিভিআর, আইনক্স, তারা এসে এক একটা সিনেমা, এবং তারা ভাইয়া তখন হলিউড সিনেমা যখন আসা শুরু করলো, তারা কিন্তু আমাদের মতো এরকম আন্দোলন, হ্যাঁ হিন্দি সিনেমা আসতে দিব না, অমুক না তমুক না, তারা কিন্তু এরকম নাই। অনেকে বলছে যে ভাই, বলছে আসুক হলিউড, সমস্যা কি, আমরা আমাদের মতো বানাবো। হ্যাঁ, দেখি হ্যাঁ, না, বরং ওদের সাথে আমরা একত্র কম্পিট হই, করবো। আমরা যদি ওদের কাছ থেকে প্রযুক্তি নিতে পারি ভালো। এবং দেখেন আজকে শাহরুখ খানের যে রাওয়ান সিনেমাটা, ওটা কিন্তু অ্যাজ এ সিনেমা অত ভালো না, কিন্তু ওইটার যে ভিএফএক্স স্ট্যান্ডার্ড 2011-তে যা করছে, এত এই 12-13 বছর পরে এসেও বলিউড কোনো সিনেমা ওইটার ধারে কাছে যেতে পারছে না। কেন? কারণ ওইটা টিমে কাজ করছিল লন্ডনের প্রাইম ফোকাস কোম্পানি, যারা ভিএফএক্স এ ওই সময় বেস্ট। শাহরুখ খান তাদেরকে নিয়ে আসছিল, নিজের রেমুনারেশন বাদ দিয়ে দিছিল, যে আমার রেমুনারেশন পরে, সিনেমা হিট হলে পরে। অথচ সে কিন্তু কষ্ট কম করে নাই। এই যে দূরদর্শী চিন্তা, এই যে 2006 সালে রেড চিলিস খুলে ফেলছে, তখন থেকে, তখন তাকে অনেকে বলছে ভাই ভিএফএক্স কোম্পানি খুলছেন কেন? আমরা তো নর্মালি ভালো সিনেমা আছি, নাচ গান বানাইতেছি, সমস্যা কোথায়? বলছে নো, এটা বেশি দিন থাকবে না, হুম, তোমার হুম, হুম। একদিন ভিএফএক্স লাগবে। তখন তার কথায় কেউ কান দেয় নাই। আজকে করোনার সময় যখন সবাই বসেছিল, নায়ক নায়িকা যারা বাসায় বসা, কোনো শুট তো হয় নাই, হ্যাঁ, হ্যাঁ। করোনার সময় সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ইনকাম কার জানেন? শাহরুখ খানের। কেন? কারণ যারা একটু কিছু শুট করতে নিছে তাদের ভিএফএক্স লাগছে, এবং ভিএফএক্স আপনি সবচেয়ে বেস্ট কোথায় পাবেন? রেড চিলিস। হুম, ইন্ডিয়াতে হুম। এই মুহূর্তে সবচেয়ে বেস্ট হচ্ছে রেড চিলি, শাহরুখ খানেরটা, কোনো উপায় নাই। এবং আচ্ছা, আচ্ছা। করোনাতে বাসায় বসে বসে সবচেয়ে বেশি ইনকাম কার? শাহরুখ খানের। আমাদের ভাই দূরদর্শী চিন্তা ভাবনা নাই, আমরা খালি বর্তমানে খাইতে চাই। আমি যদি আরো মোটা ভাষায় বলি, আমরা দুধের উপরে সর খাইতে চাই, কিন্তু দুধটাকে যে প্রিজার্ভ করতে হবে, এই চিন্তা ভাই কারো মাথায় নাই। হুম, 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 হুম। এই জন্য সেক্ষেত্রে ভাই আমাদের এই অবস্থা। সেক্ষেত্রে সাকিব, কামিং ব্যাক টু ইউ, আপনি বললেন অবশ্যই। যে হ্যাঁ, যে আমাদের দূরদর্শী চিন্তা নাই, আবার আপনি বলছেন যে ভাই এত কিছুর পরেও এরা তো বানাচ্ছে। মানে আমাদেরকে তো হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক বিগ, যে না, উই হ্যাঁ ক্যানট থিঙ্ক সেটল বিগ, ফর দিস। ভাই থিঙ্ক বিগ করতে হবে ডিরেক্টরকে, পরে তার আগে করতে হবে প্রডিউসারকে। আজকে যখন শাহরুখ খান প্রডিউসার হয়েছে, তখন সে বুঝতে পারছে যে আমি খালি সিনেমা বানায় অভিনয় করে বেশি দিন টিকতে পারবো না, আমাকে অন্য কিছু আনতে হবে, আমাকে অন্য জায়গায় ঢালতে হবে। এই প্রডিউসিং এর চিন্তা টানতে হবে। তার চেয়ে বড় ব্যাপার, প্রডিউসিং এর চিন্তা যেভাবে আসবে আমাদের এখানে, কেমনে আসবে বলেন? হল হচ্ছে মাত্র 50টা। ঈদ আসলে শুধুমাত্র, আরো শাকিব খানের যেহেতু সিনেমা আসে, তখন ভাই 120টা নতুন করে হল খুলে, ওগুলা সারা বছর অফ থাকে। হুম, হুম, শাকিব খান হুম। আসলে খুলে খুলে, কারণ ওটা আসলে তাদের লাভ হয়। আপনি আজ পর্যন্ত যদি বক্স অফিস বানাতে না পারেন, প্রডিউসার যদি তার পুরোটা টাকা, ভাই একটা টাকা তো দিচ্ছে, 10 টাকা হলেও টাকা, সে যদি 10 টাকা ইনভেস্ট করে অন্তত 10 টাকাই যদি ফেরত না পায়, সে কেন আর সিনেমা বানাবে আপনি বলেন? সে তো আর হুম, বানাবে না। আপনি ঠিক। যদি ই টিকেটিং সিস্টেম না করেন বলিউডে, ভাই আপনি নিজে কলকাতায় বসে বিহারে কয়জন কয়টা টিকিট কাটছে, আপনি নেটে সার্চ করে দেখতে পারবেন। ওদের বুক মাই শো আছে, আচ্ছা। আপনি 1 মাস আগে টিকিট কেটে রাখতে পারবেন। আমাদের এখানে আজ পর্যন্ত হয় না, আমি 2 দিন আগে বসুন্ধরা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়, আমি টিকিট কাটতে পারি না। ওকে, ওকে। তাহলে সেই জায়গায় ভাই আমি কি আশা আচ্ছা, করছি তাহলে বলেন? সাকিব, তোমার ওরা দুইজনেই কোশ্চেনটা করছে, আমি আবারও করি বাট একটু রিফাইন্ড অবশ্যই। ওয়েতে, যে আমাদের সাথে তোমার যে পার্থক্যটা সেটা হলো যে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করো এন্ড তুমি হ্যাঁ, ইউ আর আ সাপোর্টার এন্ড এনথুজিয়াস্ট অফ বাংলা সিনেমা। আমি সো ভাই ভেতরে বাট বাট সমস্যাগুলো বাট চোখ থেকে দেখি তোমার আসলে সামনে থেকে। লেভেলটা, তোমার টেস্ট লেভেল লাইক আমাদের আমাদের লেভেলে অথবা আমাদের চেয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এখন হাউ ডু ইউ, তুমি ওইখান থেকে কিভাবে নিচে নেমে আসো? এটা কিন্তু আমাদের তিনজনের কোয়েশ্চেন ছিল। ওকে, আমি দেখতেছি গডফাদার, বা আমি দেখতেছি তোমার লেসে যে কোনো একটা মুভি, ধরো 1984, ফাইন। অথবা তোমার
হোয়াট এভার মুভি দেখতেছি, বলিউডের মুভি দেখতেছি, সরি হলিউডের মুভি দেখতেছি, সেই লেভেল থেকে তুমি পার্সোনালি কিভাবে বাংলা সিনেমা দেখার, কারণ তুমি আমি ক্র্যাপ আমি মুভিও দেখো, তুমি নিজেই বললে হ্যাঁ, যে তুমি একদম আমি সব দেখি ভাই, সব দেখি। বাট আমি ওটা ভাই সত্যি কিভাবে কথা বলতে মানে গেলে, করো? আমি সত্যি কথা বলতে ভাই, আমি সবার আগে ডিরেক্টরের ইন্টেনশন, আচ্ছা। আমি এটা দেখি ভাই সবার আগে। আমি দেখি যে ঠিক আছে, আপনার কম বাজেট, ফাইন, আপনার অনেক কিছু নাই, ফাইন, আপনি এক বাসায় সিনেমা বানাচ্ছেন, ফাইন। আমি দেখি যে ইফ ইউ ক্যান এঙ্গেজ মি, আপনি কি আমাকে ওই জায়গায় ধরে রাখতে ডু পারতেছেন, যে ইউ আপনি একটা, এনজয়, মানে এই সিনেমাগুলিতে ডু ইউ এনজয়? যেমন হ্যাঁ তুমি আমি বলো আমি শুরু সরকার, সরকার আমার ভালো লাগে নাই, টু বি হ্যাঁ হ্যাঁ অনেস্ট, লাইক আমি আমার ভাই, কাছে মনে হয়েছে রাম গোপাল বার্মা যে লেভেলের ডিরেক্টর, হি হ্যাঁ কুড হ্যাঁ হ্যাভ হ্যাঁ হ্যাঁ মেড অ্যাবসলুট জেম। হ্যাঁ, হতে পারে, অমিতাভ অবশ্যই বচ্চন হতে ছিল, তোমার এই ট্রু, ছিল, একটা মোটামুটি একটা হ্যাঁ স্ক্রিপ্ট আচ্ছা ছিল, আপনি, বাট মির্জা ভাই, হি মেড এ ক্র্যাপ আউট অফ ইট। মির্জা ভাই আপনার একটু স্টপ করি এক সেকেন্ড, সরি সরি। আপনারা কোনোদিন রামগোপাল বর্মার একটা মুভি আছে, মুভির মধ্যে মাত্র দুইটা না তিনটা ক্যারেক্টার ছিল পুরো মুভিতে, কন টোন কন অফ সিনেমার নাম হ্যাঁ, কন, 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 দেখছেন? দেখছি দেখছি এটা। টু গুড, টু ওই গুড। রামগোপাল ভার্মার সাথে কিন্তু এই সরকার আসলে মিলানো যায় না। হুম, সরি আমি এটা বললাম আর কি। হ্যাঁ না হ্যাঁ। না ভাইয়া, এটা আরেকটা বলার কারণ হচ্ছে, সরকার আমার ভালো লাগা আরেকটা কারণ, কারণ আমি যখন সরকারের পরের দুইটা পার্ট দেখছি, তখন আমার মনে হয়েছে সরকার আসলে ইজ এ গুড মুভি। সরকার রাজ আর পরের 3 নাম্বারটা আচ্ছা। তো আমার মনে হয় আপনারা 3 জন সহ্য করতে পারবে না 10 মিনিটও। সরকারটা তো পুরোটা দেখে শেষ করতে পারছেন। তো আমি ওই আচ্ছা ওই জায়গায় তখন বুঝতে, আমি ওই যে ইন্টেনশন দেখি, আমি আচ্ছা তখন আচ্ছা দেখি যে না, তার তো দিন দিন ডিটোরেশন হচ্ছে। আচ্ছা। আমি দেখি ভাই তার উদ্দেশ্য সৎ, এবং সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কিনা। যদি হয় তখন আমি বলি যে না, অ্যাটলিস্ট তার তুমি ওই, কি টেকনিক্যালিটি গুলো দেখো? কারণ অ্যাজ আমি টেকনিক তুমি তো, অবশ্যই দেখি, কেন না, অবশ্যই দেখি কারণ ভাই, তুমি তো অবশ্যই দেখি, ভিতরেরই, সব লেসে দেখি আমি ভাইয়া, সব দেখি। আমি ডেভেলপার, ঠিক আছে, আমি তো একটা সফটওয়্যারের, এটা আমারই থাকে যে একটা সফটওয়্যার লিখতে এত হ্যাঁ কষ্ট, কিন্তু তোমার তো মনে হবে ওকে দ্যার ইজ 100 ডিফারেন্ট সফটওয়্যার, আমার এত ভালো লাগবে কেন? বাট আমি বলতেছি আমার প্রোগ্রামার, আমি অবশ্যই, যদি প্রোগ্রাম অবশ্যই। লিখি তাহলে আমার মনে হবে ওকে লোকটা কত কষ্ট করছে। তুমি কি ওই জায়গা থেকে মানে ইমোশনালি কানেক্টেড হও আর কি নাকি? আমি ভাইয়া না, আমি ভাইয়া আমি দেখি যে তার জায়গা থেকে সেই ইন্টেনশন কিরকম। আপনি শুধুমাত্র বাংলা সিনেমা বলে আমাকে খাওয়াবেন, এটা আমি কখনোই দেখি না। আচ্ছা। যেই জন্য আমি কিন্তু তুফান দেখার ওকে প্রথম দিন ওকে। আমার কাছে ভালো না লেগে, না দেখে লেগে আমি লিখছিলাম, এবং আমি সেখানে বলছিলাম যে রায়হান রাফি অনেক বড় সিনেমা বানাইছেন, দেয়ার ইজ এভরিথিং। আমি জানি মাস পিপল খুব পছন্দ করে, বাংলাদেশে গতকালকেও এটা 52 লাখ ইনকাম করছে, গতকালকেও, হুইচ ইজ হিউজ, হিমাঙ্গাস। যেখানে হুম জিতের সিনেমার লাইফ টাইম কালেকশন হচ্ছে 26 লাখ, হুম লাইফ হুম টাইম মানে সমস্ত কিছু মিলে ইনকাম। আর সাকিব খানের একদিন ইনকাম হচ্ছে গিয়ে 52 লাখ। তো আমি বলি যে ওটা ঠিক আছে, কিন্তু ডিরেক্টর যখন নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, উনি যত ছোট সিনেমা বানাক, স্বকীয়তা হারিয়ে ফেলে, নিজের স্টাইল হারিয়ে ফেলে, তখন আমার কাছে খারাপ লাগে, যেটা আমি তুফানের রিভিউতে লিখছিলাম আর কি। হুম হুম ওই হুম জায়গাটা আমার খারাপ লাগছে। আপনি বানাই, আমি বুঝছি আপনি কার জন্য বানাইছেন না, টার্গেট অডিয়েন্স খুব পছন্দ করছে, তারা বলছে আরে বাংলাদেশের কেজিএফ ফাইন। এবং আমি বলছি যে কারো যদি সিনেমা ভালো লাগে এবং বাংলাদেশের সিনেমা হাউসফুল হয়, আমার ভালো লাগে। কারণ আমাদের ভাইয়া বিশ্বাস করেন, আমি এমন এক দেশের ভাইয়া নাগরিক, যে দেশে ভাইয়া এখনো আমারই অনেক আত্মীয় আমাকে বলে তুমি সিনেমা দেখো কেন, সিনেমা দেখা তো গুনাহ। তো ভাইয়া সেই দেশে ভাইয়া আপনি এটা বলেন তো তাহলে আমি কেন, ঠিক ঠিক, এটা তাই তো না ভাই, আমি তো ভুল এটা বলি তো নাই ফিল বলেন। করে, এটা হ্যাঁ এটা তো True. আমাদেরও আপনি তোমারই ইন্ডিয়াতে করতে কিন্তু হবে। ভাই এই জিনিস পাবেন না। হুম ওরা যে ভাই আজকে ওই জায়গায় গেছে একটা কারণ, ওদের ভাই সিনেমা ওদের কাছে ওদের ইবাদত, ওদের ধর্ম, ওদের ইন্ডিয়া হচ্ছে ক্রিকেট আর সিনেমা, আমরা তো তাই বলি। হুম হুম হুম। আমাদের এখানে আমাকে দিওয়ালি থেকে এখন অনেকে বিগেস্ট বলে সিনেমা ঈদের দিন রিলিজ হয়, দিওয়ালির থেকে ট্রু, বড় সিনেমা ঈদের দিন, বিগেস্ট মুভি ট্রু, ইন্ডিয়াতে ঈদের দিন রিলিজ ট্রু হয়। ভাইয়া। এবং ভাই ওরা ওই জায়গাটাকে মেনটেন করছে। আমাদের তো ভাই এরকম ছিল না। আমাকে এখনো, যেই লোকের এখনো মানুষের কাছে টাকা পাও না, যে সুদ খায়, সে আমাকে এসে বলে ভাই আপনি মিডিয়াতে কেন কাজ করেন। এই হিপোক্রেসি যেই দেশে থাকবে, সেই দেশে ভাই আপনি সিনেমায় উন্নতি পরে ভাই, আমাদের তো হিপোক্রেসি যায় নাই, সেই দেশে সিনেমা উন্নতি তো পরে ভাই অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো আম, তো আমরা শেষ করে দিতেছি এখন। সাকিব, তোমাকে হ্যাঁ নিয়ে আসবো। আমি, আমার মনে আছে যে খুবই একটা ইন্টারেস্টিং, সেই 2012 সালের কথা বলতেছি আমি। হ্যাঁ, তুমি প্রথম লিখছিলা বেশ বিশাল একটা সিরিজ, যে বাংলাদেশের সিনেমা হল গুলা কেন তোমার ডিটেরিয়েট কেন হইতেছে, কেন এবং সিনেমা কেন ভালো হয় না, আমি বিশাল সিনেমা একটা কেন সিরিজ ভালো হয় না। লিখছিলাম। তোমার একটা অসাধারণ লেখা, আমার ওটা এখনো ডগ মনে ফাইল আছে করা ওই আছে, লেখাটা। সিনেমা করে ডগ ফাইলে সেভ করা আছে। হ্যাঁ আছে। তো আমরা ঠিক স্পেসিফিক টপিকে চিন্তা করে এখন 10-12 বছর পর একই বিষয়ে, তো বাট তোমাকে নিয়ে আসবো নাইস, নেক্সট টাইম। তো ইনশাআল্লাহ, আই উড লাভ টু কাম। লেস, তোমার আমরা একটা হাই নোটে শেষ করি যে বাংলাদেশের সিনেমা কিভাবে কম্পিটিটিভ হবে ইন্ডিয়ার সিনেমার সাথে, যে ওকে আমরা এতক্ষণ তুমি নেগেটিভ কথা বলছো সব, অল দ্য কমপ্লেইনস এন্ড উই রিয়েলি লাভড ইট, গিভ আস সাম পজিটিভ হোপ অর সামথিং, লাইক গিভ আস অবশ্যই, সামথিং দেয়ার। ওকে, আমি ভাই মনে কি করি বলতে? আমাদের নিজের গল্প বলতে হবে। একটা হলো দর্শকদের, পরিচালকের, স্ক্রিপ্ট রাইটিং, অভিনেতা অভিনেত্রী, এই 5 জনের জন্য 5টা উপদেশ বা তুমি কথা বলবা, বলো। আচ্ছা, আমি প্রথমে বলি ভাই, আমি একটু যারা নির্মাণে জড়িত তাদের কথাই বলি, কারণ আগে তো নির্মাণ হয়, পরে গিয়ে দর্শক দেখে, দর্শকের কথাটা না হয় শেষে আসি।
হুম, আমি ভাই মনে করি সবার আগে আমাদের নিজেদের গল্প বলতে হবে। আমরা যখনই নিজেদের গল্প বলতে পারছি, বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ব্লকবাস্টার সিনেমা হচ্ছে আম্মাজান। হুম, একজন মা তার ছেলের সাথে 22 বছর কথা বলে না, এটার যে কষ্ট, আমি সেদিনও আম্মাজান দেখতেছিলাম, দুই এক জায়গায় সত্যি আমি কিন্তু ইমোশনাল এখনো হয়ে যাই। আচ্ছা, মান্না আমার মনে হয় যে ক্যারেক্টারে ঢুকে গেছিল, পাগলামি অ্যাক্টিং করছে, এবং ওই হুম, ক্যারেক্টার আমার মনে হয় মান্না, শুধু মান্না কেন, বাংলাদেশে আর কেউ কখনো করতে পারে, মান্না নিজেও করতে পারবে না। হুম, হুম। যাই হোক, আমাদের নিজেদের ভাই গল্প বলতে হবে, আমাদের মননশীল প্রডিউসার লাগবে যে শুধুমাত্র টাকা দিয়ে বলবে না এই মির্জা সিনেমা বানায় দাও। বিশ্বাস হুমায়ুন করবে আমাদের আহমেদের মতো, বেশিরভাগ প্রডিউসার এখন এরকম। হুমায়ুন আহমেদের মতো, মানে হুমায়ুন আহমেদ সিনেমা তো ভাই পাগল। ডিরেক্টর, আমি প্রডিউসার বলতেছি ভাই, আচ্ছা, প্রডিউসার। প্রডিউসার, প্রডিউসার। ওকে, প্রডিউসার ওকে। ভাইয়া যে আপনাকে বলবে এই ইমতিয়াজ মির্জা তুমি একটা সিনেমা বানায় দাও, এই নাও 1 কোটি টাকা, না। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটা বিল্ডিং এ শুট করবেন, সেই বিল্ডিং এ শুট করার অনুমতি থেকে শুরু করে কয়জন শুট করবে, দুপুরে কয়জন খাবে, কখন শুট শেষ হবে, রাত 11টার মধ্যে শেষ করতে হবে, কি কি লাগবে, কয়টা বন্ধুক লাগবে, এগুলো ভাই তো প্রডিউসারের কাজ, এটা ভাই এখানে আচ্ছা, করতে চায় না। এখানে আচ্ছা, ভাই এগুলো আচ্ছা। হ্যাঁ, কাকে এটা করতে হয় জানেন? প্রোডাকশনের দায়িত্ব, ডিরেক্টর। ডিরেক্টরের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভাই, এখানে ভাই ডিরেক্টর করে, রাশেদ ভাই এখানে ডিরেক্টর করে, তাহলে বলেন ও, হ্যাঁ, এরপরে হ্যাঁ। ডিরেক্টর কেমনে সিনেমাটা বানাবে? আচ্ছা, 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 প্রডিউসার অথচ ডিরেক্টর একই ডিরেক্টরের অথচ রকম। ভাব, exactly। আচ্ছা, ডিরেক্টরের ভাবনা চিন্তার কাজ কি, সে হচ্ছে ভিশন চিন্তা করবে। সে দেখবে যে আমি কি ভাবতেছি, আমি সেটা আমি নামাইতে পারতেছি কিনা, আমি ডিরেকশন দিব, আমি বলবো কাট অথবা ওকে, তাই না? হুম, হুম। কিন্তু এখানে ডিরেক্টরকে, এখানে ভাই ডিরেক্টর এখানে বেশিরভাগ অ্যারেঞ্জার, বিশ্বাস করেন, সরি টু সে, এখানে ডিরেক্টর ডিরেকশন দেয় না, তারা অ্যারেঞ্জ করে। হ্যাঁ, হ্যাঁ, অ্যারেঞ্জ হ্যাঁ। করে এরপরে কাট ওকে করতে করতে ও ততক্ষণ ওর শক্তি চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের ভাই নিজের গল্প বলতে হবে, রুটের গল্প বলতে হবে আমাদেরকে। আরেকটা ব্যাপার, আমরা সিনেমা বলতে খালি এফডিসি আর নিকেতনের মধ্যে বুঝি, আমাদের এখান থেকে বের হইতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক থিয়েটারে, ঠাকুরগাঁয়ে কোন থিয়েটারে কোন এক ছেলে বা মেয়ে হয়তো এমন অ্যাক্টিং করতেছে যেটা হয়তো আমরা জানি না, হুম, কিন্তু হুম, তাকে ধরে আনতে হবে। আমাদের সামাজিক ওই জায়গাটা আনতে হবে, সিনেমা দেখা পাপ, তুমি সিনেমা হলে পাশ দিয়ে যাও, আমি সিনেমা দেখি বলে আমার নাকি কোরবানি কবুল হবে না। আপনি যদি এসব কথাবার্তা 2024 এসে বলেন, বিশ্বাস করেন ভাইয়া, এখানে রবার্ট, মানে এখানে স্করসেজি এসেও কিছু করতে পারবে না, আমি গ্যারান্টি। কিচ্ছু করতে পারবে না এই দেশে, এসে স্করসেজি মরে যাবে এখানে আজকে। এখানে সে হুম, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার্স অফ দ্য মুন বানাইতে পারবে না সে। হুম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার, পৃথিবীর কোথাও এখন সেন্সর বোর্ড এরকম নাই, সব জায়গায় এখন সার্টিফিকেশন বোর্ড। আমি যদি আজকে যে ছেলেটা, তার যদি লেখার সময় ভাবতে হয় আমি তো পাহাড়ের গল্প বলতে পারবো না, আমি তো খাদ্যে ভেজালে গল্প বলতে পারবো না, হুম, হুম, একটা হুম। পুলিশের গাড়ি দেখাইতে হলে ভাইয়া বাংলাদেশে এখন নাকি এনওসি লাগে। বর্ডার কিলিং এর গল্প বলতে পারবো না, অর্ডার কেন কিনতে, বলতে হ্যাঁ পারবো না? আমাকে এটা তো, অনেকে বলতে পারবে না। কেন বলতে পারবো না? এটা তো আমার চিন্তা দেশের, করেন, ইন্ডিয়াতে প্রতিদিন বলতেছে যে প্রত্যেক বলতেছে, দিন যে হ্যাঁ পাকিস্তানিরা সন্ত্রাসী, এটা সেটা, সব বন্ধু বলতেছে, শত্রু রাষ্ট্র। সবচেয়ে বড় মুভিগুলো পাকিস্তান বিরুদ্ধে, এ হ্যাঁ গাদার ফাদার হ্যাঁ কি কত কিছু হয়। ঠিক আছে, সবকিছু আমার করছে, দেশে একটা বানাক এরকম, বানাক না, আমার প্রবলেম নিয়ে বানাক, প্রবলেম হ্যাঁ। কি? ঠিক না? ওই যে ভাই, ওই যে এটা সেন্সর, এটা তো আপনি যখন সিনেমা আমরা মানে যে কি, সেন্সর, তোমার ফ্রি এক্সপ্রেশন না, ফ্রিডম অফ। ট্রু, হ্যাঁ, তো এটা কেন হবে একদম। না? এটা তো কোয়েশ্চেন। আমার এখানে সেন্সর আপনি বোর্ডটা ভাই আপনি ওই যে অন্য টপিকে একটা সিনেমা বানান, সিনেমার ক্যারেক্টারের নাম দেন ফালানি, সিনেমার নাম দেন ফালানি, অন্য টপিক, পুরা ওই যে পুরো জীবন থেকে পাগল নেয়ার নাকি? মতো, পুরা অন্য ঘটনা দিয়ে। পারবেন না, রিলিজ ভাইয়া, কি দূরের কথা, ধরে নিয়ে যাবে কোমরে ফালানি, দড়ি বেঁধে। ফালানি তো পরের ব্যাপার। অনেক বছর আগে রানা প্লাজা নামে একটা সিনেমা নির্মিত হয়েছিল, এখনো হ্যাঁ, সেন্সরে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, চিন্তা এখনো করো কি আটকা। অবস্থা। জানি। আমাদের তো এখানে আহা আহা নামে একটা সিনেমা হয়েছিল, ইউটিউবে আছে, আমার খুব পছন্দের একটা সিনেমা, এনামুল করিম নির্ঝর বানাইছিল। ওনার নেক্সট একটা সিনেমা ছিল নমুনা নামে, এবং নমুনা সিনেমাটা একটা গ্রামে দুইটা বাচ্চার ঝগড়া হয়, এবং সেই ঝগড়া তাদের আত্মীয় স্বজনের মধ্যে ছড়ায় যায়। এবং হুম, আমি যতদূর জানি এই দুইটা বাচ্চা দিয়ে তিনি নাকি প্রতীকীভাবে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বুঝাতে চাইছিলেন। আচ্ছা, এই কারণে নাকি সিনেমাটা এখনো আটকা। বলেন, এরকম একটা কনসেপ্টের সিনেমা এখনো আটকা, আপনি বলেন, তাহলে এই আচ্ছা। দেশে কিভাবে হবে? কেউ যদি একটু কিছু বানাইতে চায়, আপনি যদি এভাবে আটকে ধরেন, টুটি চেপে ধরেন, এটা তো হবে না ভাই। আপনার সার্টিফিকেশন বোর্ড লাগবে, এটা একটা ব্যাপার, মননশীল প্রডিউসার লাগবে, আপনার আর্টিস্টকে সময় দিতে হবে। আপনি আজকে ফোন দিয়া, ভাই পরশুদিন ফ্রি আছেন? হ্যাঁ ভাই ফ্রি আছি, তাহলে আপনি চলে আসেন আপনার ক্যারেক্টারেই। ভাই এইভাবে অভিনয় হয় না। এবং Exactly. ভাই বিশ্বাস করে, এইভাবে হচ্ছে নিশো অপূর্ব অভিনয় করতেছে ভাই, এটাই তো আমার কাছে মিরাকল লাগে। হুম, হুম, হুম। পরশুদিন ফোন দিয়ে বলে ভাইয়া অমুক দিন ফ্রি আছেন, চলে আসেন ক্যারেক্টার, এবং তারপরও ভাইয়া যে নিশো যে ভাইয়া নামায় দেয়, হুম, কেমনে যে নামে আমি বুঝি না ভাই। ওদের উপর মানে ঈশ্বর ভাই, ওদের উপর হুম, হাত আছে আসলে, আমার মনে হয় ভাই, না, বিশ্বাস করেন। নিশো ইজ মাসে ভেরি 30 দিনে টাফ, শুটিং নিশো ইজ করতেছে। ভেরি ভেরি টাফ। আচ্ছা, ট্রু। আচ্ছা। আচ্ছা, এটা ভাই করতে হবে আমাদের ওই, আমাদের প্রফেশনাল স্ক্রিপ্ট প্রোডাকশন রাইটার, হাউস। স্ক্রিপ্ট রাইটারদের জন্য স্ক্রিপ্ট রাইটার, কি? অবশ্যই স্ক্রিপ্ট রাইটার লাগবে, স্ক্রিপ্ট রাইটারকে সময় দিতে হবে। আবার স্ক্রিপ্ট রাইটার যেন এরকম না হয় যে আজকে তো আমি শাকিব খানের সিনেমা লিখছি, এরপরে কবে সুযোগ পাবো, 1 মাসে 10টা নিয়ে নেই কন্ট্রাক্ট, বেশি দিন তো লিখতে পারবো না, এই লেখা শুরু করলাম, তাতে হয় কি ভাই, এই যে মান পড়ে গেল। আচ্ছা, আমাদের এখানে সমস্যা ভাই এটা হয়, রাইটারদের আমি এভাবে ছেড়ে দিচ্ছি না, আবার ভাই তারাও ভাইয়া যখন আই সুযোগ এগ্রি, পায় আমাদের ভাই, 100%। আমি তো বলছি না হুম, ভাই, জাতিগত ভাবে আমাদের তো ভাই ইনবিল্ট ভাই কিছু সমস্যা আছে, এটা সব জায়গায়। হ্যাঁ, ধরেন প্রথমবার আপনি লিখবেন, ভাইয়া আপনি ভালো লিখছেন, ঠিক আছে, মার্কেটের তো নাম হয়েছে, আচ্ছা এই নাম তো বেশি দিন থাকবে না। আরেকজন বল, ভাইয়া আমারটা লিখবেন, কয় লিখবো ভাই, আমারটা লিখবেন, লিখবো। এই 10টা লিখতে নিয়ে ভাইয়া দিলেন না ভাই, 2 দিন পরে দেই, ভাই কি স্ক্রিপ্ট দিলেন না ভাই, দিতেছি এই যে সন্ধ্যায় দিতেছি ভাই, দিলেন না,
ভাইয়া কালকে পাঠাই দিছি। এই করতে 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 আপনার তো ভাই মাথা তো ভাইয়া, আপনি তো প্রেসার কুকার না, ফাইটে যাবেন তো আপনি। হ্যাঁ আপনার তো এই হ্যাঁ সময়টা দিতে হবে। আজকে আমি হ্যাঁ যদি বলি, আমার একটা খুব পছন্দের ফিল্ম মেকার হচ্ছে অক্টোবর বানাইছে একটা, আমার খুব পছন্দের একটা সিনেমা, সুজিত সরকার। ওইখানে যিনি লিখছেন তার নাম হচ্ছে জুহি চতুর্বেদী, একজন হ্যাঁ নারী স্ক্রিপ্ট রাইটার। তিনি ভাইয়া সিনেমা স্ক্রিপ্ট লেখার জন্য তিনি বিজ্ঞাপন সংস্থা চাকরি ছেড়ে দিছেন। ওইটা হুম। ছেড়ে, তাহলে চিন্তা করেন তাকে কতটা পে করা হলে সে একটা সিনেমার জন্য 1 বছর দেয়, 6 মাস ধরে স্ক্রিপ্ট লেখে। আর বাংলাদেশে ভাইয়া সিনেমা স্ক্রিপ্ট লেখা ছেড়ে দিয়ে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেয়, কারণ তাকে মাস শেষে তো একটা ভালো টাকা দিচ্ছে, যেটা আপনি সিনেমাতে দিচ্ছেন না। আর যদি হ্যাঁ দেনও, সেটা জানুয়ারির টাকা আপনি দেন সেপ্টেম্বরে, তাই জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত লোকটা কি খাবে আপনি বলেন? এই ঠিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সে কিভাবে ঠিক চলবে? ঠিক তাই না? অথচ হ্যাঁ এইটিতে ভাইয়া সৈয়দ শামসুল হকের মতো লোক স্ক্রিপ্ট লিখতো না, ডক্টরিং করতো, তখনই তাকে ভাই 1 লাখ টাকা দেওয়া হয়েছে। এইটিজে সে 1 লাখ টাকা এখন যদি আপনি ইনফ্লেশন সহ মাপেন, সেটা কত হয় আপনি ভাবেন। চিন্তা করো। এটা হচ্ছে ব্যাপার। আর ডিরেক্টরদেরকে পড়াশোনা করতে হবে, অন্য দেশের সিনেমা দেখতে হবে, সব দেখতে হবে। আমি মনে করি ট্র্যাশ থেকে শুরু করে সব সিনেমা, একটা সিনেমা কেন ট্র্যাশ হয়েছে এটাও তাকে বের করতে হবে, যে এই জায়গায় কি সমস্যা হয়েছিল। আমরা ভাইয়া বিশ্বাস করেন, কলকাতা তো দূরের কথা, আমি তো ভিতরে খবর জানি, আমাদের এক ডিরেক্টর আরেক ডিরেক্টরের কাজ দেখতে চান না, অথচ হুম তিনি আশা করেন দর্শক তার কাজ দেখবেন। এই যে ইন্ডাস্ট্রি না, ইগো আছে। অথচ আপনি আজকে আপনি স্করসিসিকে জিজ্ঞেস করেন, স্করসিসি কিন্তু গ্যাংস্টার অফ ওয়াসেপুর দেখে অনুরাগ কাশ্যপকে চিঠি লিখে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন, তারা রিলেভেন্ট, স্করসিসি তারা কোনো, তারা তো ভাই করে। হ্যাঁ, তুমি তুমি কি জানো যে তারান্তিনো স্করসিসি ভাইয়া, তারপর ইয়েরা যে হ্যাঁ তখন কাপোলা তাদের কিন্তু ছিল, তাদের হ্যাঁ অ্যালায়েন্স ছিল। যে তোমার উম, কি বলে ট্যাক্সি ড্রাইভার তো কিন্তু ইয়ের করার কথা ছিল, তাকে দিছে ওই যে তাকে দিছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে এই স্ক্রিপ্টটা কিন্তু তার হাতে আসে নাই আগে। তার হাতে আসে নাই, অন্য আরেকজন হাতে আসছিল। আরেকটা হ্যাঁ ব্যাপার ভাইয়া, আপনি দেখেন কতটা খোঁজ খবর রাখলে অনুরাগ কাশ্যপের জন্মদিন, আপনি ইউটিউবে ভিডিও পাবেন, অনুরাগ কাশ্যপের জন্মদিনে তারান্তিনো কেক নিয়ে আসছিল, ইন্ডিয়াতে আচ্ছা এসে কেক কাটছে। আপনি বলেন কোন লেভেলে চলে গেছে একটা লোক। হ্যাঁ তার মানে কি তারান্তিনো জানে যে এই এই ছেলে ছেলে খেলা না, এই ছেলে অন্য জিনিস। হুম তাহলে অনুরাগ কাশ্যপের সিনেমা যে বক্স অফিস চলে না, ওর কিরকম দরকার আছে? যাদেরটা চলে তাদের জন্মদিনে কে কি তারান্তিনো আনে? না ওর না না জীবনে আর আচ্ছা কিছু সাকিব লাগবে? ভাই, তাইলে কি লাভ ফর দ্য ক্রাফট এইটাতে কি সমস্যা আছে নাকি বাংলাদেশে যারা কাজ করে এর মধ্যে অবশ্যই বড় ভাই, অংশ আমরা কি ক্রাফট শিখতে লাভ চাই ফর না দ্য তো। ক্রাফটে বড় ধরনের সমস্যা আছে? আমরা ক্রাফট শিখতে চাই না। আরেকটা ব্যাপার ভাই, আমরা কি, আমরা না খুব দ্রুত সবকিছু চাই। ধরেন আজকে আমি ধরেন ক্রাফট শিখতেই আসি, ধরেন আমি ভালো করে সিনেমা বানাবো, হ্যাঁ, সিনেমা ধরেন আমার একটা চললে ভাই আমার মাথায় আসে কি, আচ্ছা এই সিনেমা তো চলছে, এরপরে হিট সিনেমা হয় কিনা, মানে আমি কি সময় নিব তার চেয়ে, যদি আমার নাম আবার আবার আমরা মনে করি কি চোখের আড়াল হলে মনের আড়াল, মিডিয়াতে আমাকে নিয়ে কথা হচ্ছে না, আমি কি হারাই গেলাম, হায় হায় হায়, তার চেয়ে একটা বানাই ফেলি। একজন প্রডিউসার বলে ভাই সিনেমা বানাবেন, হ্যাঁ ভাই বানাবো। আমরা দ্রুত করতে না, আমরা যে কোয়ালিটিটা ফলো করে ফেললাম, কিন্তু আমার কি টাকা লাগবে, আমার তো একটু গাড়ি কিনতে হবে। এরপরে যদি আর সিনেমা না পাই, আমি যদি সিনেমা বানায় গাড়ি কিনতে না পারলাম, আইফোন কিনতে পারলাম না। অনুরাগ কাশ্যপের কিন্তু ভাই সেই জিনিস ছিল না, এই জন্য অনুরাগ কাশ্যপ একা আসে না, একটা দল আনছে। অনুরাগ কাশ্যপের পরে বিক্রমাদিত্য মতওয়ানে আসছে, হুম নীরাজ ঘেওয়ান আসছে, যারা আজকে ওটিটি দাপায় বেড়াইতেছে। হুম অনুরাগ কাশ্যপ একা না। এই জিনিসটা কিছুটা ফারুকি ভাইয়ের মধ্যে ছিল দেখে সে কিন্তু একটা দল নিয়ে আসছে। আদনান রাজীব, আশফাক নিপুণের মতো লোক যে আজকে মহানগর বানায়, সে তো ফারুকির হাতে গড়া। হুম রেদন রনি, তার যে পরের সিনেমা দম 2025-এ আপনারা দেখবেন, ওটার যে গল্প, ওর যদি 60% বানাইতে পারে, বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা হবে। হ্যাঁ এরকম হ্যাঁ ভাই একটা কমিউনিটি বিল্ড আপ লাগে, একজন আরেকজনকে হেল্প করতে হয়, একজন আরেকজনকে সাপোর্ট করতে হয়, ভালো কাজ দেখে বলতে হয় যে তোমরা এটা ভালো করছো, খারাপ কাজে হয় চুপ থাকবেন অথবা আলাদা বলবেন যে তোমার এটা কিন্তু হয় নাই, তুমি এটা হুম এই করো। পৃথিবীর প্রতিটা ইন্ডাস্ট্রি ভাই এই জিনিসটা আছে, আমাদের মধ্যে এই জিনিসটা আচ্ছা ভাবলে ও যদি ওর কাজে না নেয়, হায় হায় হায়, ও তো আমার সমালোচনা করলে, ও যদি আমাকে এরকম রাইগা যায়, আচ্ছা ওই বললাম, ও যদি আমাকে এরকম বলে, ও যদি আমার রোল কাইটা দেয়, আমরা ভাই এই জায়গায় করতে করতে আমরা ভাই অনেস্টি জায়গাটা হারাই ফেলছি। এবং তাতে হয়েছে কি আমাদের আস্তে আস্তে এরকম ডাউনফলটা হবে। তবে আমরা যদি এইসব জায়গা নিশ্চিত করতে পারি, এবং আমরা যদি ট্রু থাকি, আমরা যে অনেস্ট থাকি, আমি মনে করি জীবনে অনেস্ট থাকলে মেধা কম বেশি সমস্যা না। আপনি যদি অনেস্টলি একটা শর্ট ফিল্ম বানান, আপনারটা কানেক্ট করবে মানুষকে। অনুরাগ কাশ্যপ বলছে আপনি একটা শর্ট ফিল্মই বানায় ইউটিউবে ছেড়ে দেন বা ফেসবুকে ছেড়ে দেন, ইউ অ্যান্ড আচ্ছা আর শর্ট ফিল্ম ক্যান ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, এটা অনুরাগ কাশ্যপ বলছিল। আপনি যদি ইংরেজি সাবটাইটেল দিয়ে দিয়ে দেন, যে পৃথিবীতে জীবনে জানে না যে বাংলাদেশ নামে দেশ আছে, সেও আপনার গল্প কানেক্ট করবে, যদি আপনি আপনার গল্পের প্রতি অনেস্ট হন এবং আচ্ছা আপনি আচ্ছা যদি আপনার গল্পটা বলেন। ঠিক। এটা খুব আমি সুন্দর বলছি। বলছো সাকিব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা চিন্তাটা বড় করতে হবে, তাই না? যে হ্যাঁ আপনার আহ, আমি যে আমি আপনি যেটা বলছিলেন না যে ডিরেক্টররা ওই যে আবার বারবার কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট, যে শাকিব খানকে নিয়েই কেন সিনেমা বানাইতে হবে, কারণ শাকিব খান হচ্ছে কি হিট সিনেমা দিচ্ছে, তাই তো? চলে চলে সে চলে সে Right. চলে এখন বাজারে, ধরেন সিম্পল। যখন শিনলার্স লিস্ট বানানো হবে, স্টিভেন স্পিলবার্গের কাছে সবাই ধর্ণা দিছিলেন এই রোলটার হ্যাঁ, জন্য। অস্কার শিনলারের রোল প্লে, কেভিন কস্টনার, ওয়ারেন বিটি, সবাই। সে কাউকে এভরিওয়ান, নেয় নাই, কাকে নিল? স্টেজ থেকে অখ্যাত একটা নাম, লিয়াম নিসন, যাকে লিয়াম কেউ নেসন, চেনে না। কারণ তার লিয়াম ইচ্ছা নেসন। ছিল যে দ্য ক্যারেক্টার, অস্কার শিনলারের ক্যারেক্টারটা যেন
এই বড় বড় কেভিন কস্টনারের স্টারডমের কাছে যেন ম্লান না হয়ে যায়। হ্যাঁ, তো এই যে থিঙ্কিং এবং ভাইয়া বিয়ন্ড, এই যে স্পিলবার্গ যে ভাই থিয়েটার থেকে নিল, তার মানে স্পিলবার্গ থিয়েটার দেখে। আপনি এখানে প্রশ্ন করেন আমাদের ডিরেক্টর কয়জন থিয়েটার দেখে নিয়মিত? আর থিয়েটার যে দেখবে, থিয়েটার একটাই আছে সেগুনবাগিচায়, সেই শিল্পকলা একাডেমি। একটা উত্তরার মানুষ ভাই, উত্তরা থেকে এত জ্যাম ঠেলা সেগুনবাগিচায় এসে থিয়েটার দেখবে, আপনি বলেন? আমরা তো 53 বছর ভাই ওই জায়গায় ভাই ঠিক করতে পারি। আপনি বেসিক ভাই ঠিক না করে আপনি যদি জিজ্ঞেস করেন সিনেমা কেন ভালো হচ্ছে না সাকিব, কেমনে হবে? একটা বাচ্চাকে যে বই হাতে তুলে দিব, আমি ভাই টিচার, আমার বাচ্চা, আমি ভাই সেদিন ক্লাস 10-এ জিজ্ঞেস করছি হুমায়ুন আহমেদকে কয়জন চিনো, আমি বলি নাই বই পড়ছো। ক্লাসটা 56 জনের, হাত তুলছে কয়জন জানেন? 6 জন। ক্যান ইউ ইমাজিন? আর হুম মির্জা ভাইয়ের সময় কি বলতো? হুমায়ুন আহমেদ পড়ো, ছি ছি ছি, আরে ধুরো, তো হুম, সস্তা বই, তাই না? হ্যাঁ তাই কি না? এক্স্যাক্টলি। এখন ভাই সেই সস্তা বইটাই পড়ে না। তার মধ্যে 6 জন যে ভাই হাত তুলছে, একজন বলে কি অভিনয় ভালো করতেন, ওই যে লম্বা চুল ছিল যায়, বলছি বেটা ওটা হুমায়ুন ফরিদি রে, ওটা আহমেদ না। আমার তো মাথা গরম না, হয়ে গেছে, এটা তো তাহলে চিন্তা টিকটক করেন আপনার জেনারেশন, ডাউনফল হ্যাঁ। কোথায়। হুম। তো না, ভাই আপনি আপনার কাজী বেসিক যে, আনোয়ার হোসেনের কথাই ভাবেন, সেবা প্রকাশনী। হ্যাঁ, কাজী আনোয়ার হোসেন তো কেউ কেউ বাংলাদেশের লোকজন নাক ছিটকায় মরে যায়, পোলাপাইনে হ্যাঁ, পড়তে শিখাইছে। জি। অথচ ভাইয়া আমার স্টুডেন্টরা কেউ এখন চিনে না, মাসুদ রানা চিনে না। আমি বলছি, তুই মাসুদ রানার নাম শুনো নাই? কয়, না স্যার, কে এটা? তাহলে চিন্তা কর, অথচ আরে কলকাতারা চিনে। আহা, কলকাতার ভাই রিভিউ করে জানেন? কলকাতার ভাই এই বই পড়ার অভ্যাসটা, কলকাতার ভাই আমি দেখি, আমি যখন একটা পেজে দেখি আমাদের সিনেমা নেই, বাংলাদেশের সিনেমায় ওরা তো সব দেখে। আপনি ভাই ওদের কমেন্ট আলাদা করতে পারবেন, ওদের সমালোচনার ভাষা শুনলে ভাই আপনার মনে আপনি কিছু শিখতেছেন। আর আমাদের দেশের বর্গীয় বর্গীয় গালি ছাড়া আর কিছু নাই। আমরা বুঝে যে আপনার শিক্ষাটা কোথায় গেছে। আপনি ভাই বেসিক ঠিক না করে, এই যে ভাই আমি হুম ধানমন্ডি থাকি, আমার বাচ্চারা ধরেন সকালবেলা বের হয়েছে, একটার হুম সময় ছুটি, 3টা থেকে তার ব্যাচ, স্যারের কাছে পড়তেছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় আইসা হাতে মোবাইল ধরছে কেন, মা আবার বলতে যাই মোবাইল ধরছিস কেন, পড়তে বস। একটা বাচ্চা সকাল থেকে পড়তেছে, আপনি তাকে মাঠে নেন না, আপনি তাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেন না, আপনি তাকে ছায়ানটে নেন না। তাহলে সেই ছেলে কিভাবে একটা ভালো সিনেমা অ্যাপ্রিসিয়েট করা? সে রবার্ট ডিনিরো তো দূরের কথা ভাইয়া, সে তো জাফর ইকবালকে চিনবে না, সে তো সালমান শাহকে চিনে না। হুম হুম আপনি হুম আমরা চার্লি চ্যাপলিনের কথা বলতেছি, আমরা পিটার সেলারের কথা বলতেছি, কিভাবে চিনবে? তারে তো বলতে হবে। আপনি তাকে সেই সুযোগ দিচ্ছেন, আপনি বলতেছেন কি তোমাকে প্রশাসনে যাইতে হবে, তোমার ডাক্তার হইতে হবে, এই হতে হবে, চোখ বন্ধ করে এই করতে হবে, এবং হুম আরেকজন বন্ধুর কান্ধে পাড়া দিয়ে উপরে উঠতে হবে। অথচ একসাথে ওঠার মধ্যে যে আনন্দ আছে। আমার 2 এর ছেলে, আমি একদিন বলছে, একদিন আসে নাই, বলছে স্যার আমি কালকে আসি নাই তো পড়াটা আমাকে বলেন। একজনকে বললাম তুমি ওকে পড়াতে দাও, বলছে না স্যার দিব না, দিলে ও আমার চাগায় যাবে। আমি ও শকড। তার মধ্যে এই হিংসা কোত্থেকে আসছে? ক্লাস তার বাপ ক্লাস মার টু কাছে এ হ্যাঁ, এটা ক্লাস 2-এ পড়ে। খুব নর্মাল, হায় খুব হায়। নর্মাল এটা। ভাইয়া আমি হুম। 6 বছর এডুকেশনে আছি, আর আপনারা যদি আমাদের আরেকদিন পুরো দেখে শিক্ষা আমার জিনিসটা সাথে এটা, ধরেন। ওই যে তুমি যে বললে না যে একসাথে উঠবে বলতে, ওরে ডাউন করলে তো আমি উঁচা হয়ে যাব। তো ভাইয়া আমরা দুইজনেই তো জাতি, বামন হয়ে থাকলি না, হ্যাঁ, দুইজন আমরা লম্বা ভাই হওয়ার জাতি বদলে। হিসেবে ভাই আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? উই ডোন্ট ওয়ান্ট টু গ্রো, মানে কালেকটিভলি, উই ওয়ান্ট টু গ্রো জাস্ট ইন্ডিভিজুয়ালি। এক্স্যাক্টলি। না, এবং খুব সুন্দর বাজেভাবে, বলছো না। খুব বাজেভাবে করতে চাই, মানে হুম আরেকজনকে ধাক্কা মারা ফেলে দিয়ে ওর সিনেমা বন্ধ করে ওরে আটকায় দিব, ওর সিনেমা আসতে দিব না, হল দখল করে ফেলবো। এভাবে জীবনে শাহরুখ সালমান আমিরের জীবন এরকম হবে না। হ্যাঁ, প্রতিযোগিতা আছে একটা ঠান্ডা, ওর চেয়ে বেটার করবো, কিন্তু হুম ওর সিনেমা আটকায় দিব বা ওর সিনেমা আটকায় গেছে আমি খুশি না, কখনো দেখবেন না। বরং হুম একত্র হয়ে যায়। একত্র হয়েছে। আমাদের মধ্যে এই জিনিসটা না। এবং ভাই আমি তো টিচার হিসেবে আছি গত 6 বছর, ভাই আমি টিচিং এ যা দেখছি বিশ্বাস করেন, আমাদের টিচিং ভাই একদম ধ্বংস আমি মনে করি। এবং ওই জায়গাটা যতদিন ঠিক না হবে, আপনি ভালো সিনেমা কিভাবে আশা করেন ভাই, ভালো সিরিজ কিভাবে আশা করেন? আপনি আজকে ইউটিউবে ভাই এখন কন্টেন্ট কি আসে জানেন? এখন ইউটিউব তো একদম বস্তিখানা হয়ে গেছে। ইউটিউবে আপনি সার্চ করে দেখেন, আপনারা পডকাস্ট শেষ হওয়ার পরে, সেটা একটা নাটকের নাম দেখেছি, মেয়ের চেয়ে শাশুড়ি দুষ্ট। এটা একটা নাটকের নাম এবং এর ভিউ হচ্ছে 12 মিলিয়ন। চিন্তা ভাবনা। এটা কারা দেখতেছে? যারা দেখতেছে তাদের মাইন্ডসেট কি হবে? তার কাছে তো ভাইয়া, সে তো সুড়ঙ্গকে বলবে যে ধুরো কি ধুর, এই সস্তা সুড়সুড়ি না দিলে হয় না, তার কাছে সুড়ঙ্গ বোর লাগবে। আর আমি আপনি এখন সুড়ঙ্গর ভুল বের করতেছি। তাহলে ভাই চিন্তা করেন রুচি লেভেল কোথায় গেছে গত কয়েক বছর। কারণ আপনি ক্রমাগত এসব বাজে জিনিস খাওয়াইতে গেছেন, কারণ আপনি খাওয়াইতে আসেন, আপনি তো বাবুর্চি হইতে আসেন, আপনি পরিচালক হতে আসেন না, আপনি তো খাওয়ান। হ্যাঁ আপনি হ্যাঁ তো হ্যাঁ বলেন এটা মার্কেটে খায়, আপনি তো বাবুর্চি, আপনি পরিচালক না। এক্স্যাক্টলি। পরিচালকের তো মেরুদণ্ড থাকতে হবে, আপনার মেরুদণ্ড নাই, আপনি হ্যাঁ, বাবুর্চি তো বলেন আপনি বাবুর্চি। অনেকেই হিটের জন্য অনেক কিছু করে, খালি খাওয়াইতে চায়। আপনি হিট করবেন ঠিক সিনেমা। আছে, কিন্তু আপনার তো নিজস্ব কিছু একটা ভয়েস থাকতে হবে। আমি জানি হ্যাঁ, হিট না করলে প্রডিউসার আপনাকে পরে সিনেমা দিবে না, ফাইন, এখানে একটা মানি ইনভলভ। কিন্তু আপনার নিজস্ব ভাইয়া, সাউথে তো নাচ গান সব থাকে, কিন্তু আপনি দেখবেন তাদের সমস্ত সিনেমা একটা গল্প আছে, গল্প থাকে। সিস্টেমের বিরুদ্ধে একটা কথা আছে। হ্যাঁ একটা সিনেমা দেখতেছিলাম সেদিন খুব বিলো অ্যাভারেজ, কিন্তু সেখানেও ধরেন হাসপাতাল থেকে অবৈধভাবে রোগীদের কিডনি চুরি করে, এবং পরে লাস্টে গিয়ে দেখা যায় এটার সাথে মন্ত্রী জড়িত, মন্ত্রী এখান থেকে টাকার ভাগ পায়। হুম আর নায়ক গিয়ে সবার আগে মন্ত্রীর বুকে একটা লাথি মারে। এই সিনেমা হুম যখন হলে দেখাইছে, হল রিয়েকশন আমি দেখি, অডিয়েন্স পাগল হয়ে গেছে যে মাশাআল্লাহ রে ধর্ষালা।
এই জিনিস আপনি বাংলাদেশে তো তুমি ওটিটিতে ভাইয়া নিজেই তো দেখাতে বললা পারবেন। বাংলাদেশে দেখানোর মতো এবং এরকম এই যে ভাইয়া পরিবেশ নেই। মহানগর বানাইছে আমাদের আশফাক রিপন ভাই, আপনি দেখতেন ওই প্রায় স্ট্যাটাস দিচ্ছেন যে ওনাকে ডিবি অফিসে নিয়ে গেছে, উনি তো হুম ওখান থেকে চেক ইন দিতেন, বলেন। অথচ হুম। মানে বাকি দেশে কি কি হইতেছে কল্পনাই করতে পারি না আমরা, যে কোথায় কি। আরে বাকি সব বাদে মালায়ালামরা কি সিনেমা বানায়, আপনি অবাক হয়ে যাবেন মালায়ালামদের সিনেমা দেখলে। ওরা যে পলিটিক্যালি কি সিনেমা, একটা সিনেমা আছে জনগণ মন, হুম হুম নেটফ্লিক্সে আছে, প্লিজ আমি সাজেস্ট করলাম, 3জন দেখবেন। হুম। ওইখানে নায়ক বলতেছে এটা কারো বাপের দেশ না, এটা কারো বাপের দেশ না, দেখছি এটা ওই যে আমাদের দেশ, লয়ার জনগণের না, দেশ। এটা লয়ার, লয়ার লয়ারের থাকে, এটা হ্যাঁ, না, পৃথ্বীরাজ, দেখছি ওটা আমি পৃথ্বীরাজ। দেখছি, খুবই সুন্দর। দুর্দান্ত সিনেমা। আহ, এই হ্যাঁ। ডায়লগ ভাই আপনি এখানে দিতে পারবেন? লেখক তো আগে সেন্স সেন্স মজার ব্যাপার দোষী, হচ্ছে পুরো সিনেমাটা একটা করে মানে পুরোপুরি ডাইভার্ট করে, কারণ হলো যে একটা একদমই ডাইভার্ট মুসলমান করে দেয়। মেয়ে মানে হ্যাঁ, মারা যায়, রেপড এবং হয়, হ্যাঁ ওটা রেপড হয়। দেখায় যে খুব স্ট্রেট ফরওয়ার্ড কেস, কিন্তু ওইখান হ্যাঁ, থেকে সে একদমই না। একদম সুন্দর করে বের করে, খুব ভালো সিনেমা। এই এনিওয়ে জিনিসটা সাকিব, আমরা, আমরা শেষ করব। তোমার সাথে থ্যাংক ইউ, কথা বললে 3 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা চলে যাবে, এটা মানে থ্যাংক হবে ইউ। না। তো আই হোপ ডিফারেন্ট আমি করে করেই ঠিকঠাক করব। বলছি, এবং আমার কাছে মনে হয় যে আমি কিছু মূল সমস্যায় আমার মনে হয় আমি নজর আনতে পারছি আপনাদের। না আমরা না, যদি ভাইয়া অবশ্যই উই সেটাই। রিয়েলি আমরা এনজয়েড, আমরা খুবই আমরা ভালো লাগছে আমাদের মির্জা ভাই, খুব। আমি হ্যাঁ আমার মনে হয় যে আমরা আজকে হয়তো এখানে শেষ করতে হবে, কিন্তু আমাদেরকে উই নিড সাকিব এগেন। হ্যাঁ, আই অবশ্যই উড লাভ টু অবশ্যই। কাম, হ্যাঁ, আই উড লাভ তো টু। আমরা আমরা তোমাকে আবার আনার চেষ্টা করবো, এবং থ্যাংক ইউ। মানে আজকে তো স্ক্যাটার্ড করে ফেলছি, উইল হ্যাঁ, প্রিপেয়ার দ্য কোয়েশ্চেন্স এন্ড মানে উইল গ্রিল ইনশাল্লাহ। ইউ অন দ্যাট। খুব ভালো লাগছে সাকিব, আশা করি থ্যাংক ইউ ভাইয়া, আবার আসবে। অবশ্যই। সাফায়াত, শেষ করো তুমি। ওকে, তো অনেক রাশেদ ধন্যবাদ। ভাই কিছু বলেন, রাশেদ ভাই কিছু বলেন নাই, রাশেদ ভাই বলেন। রাশেদ ভাই, রাশেদ ভাই তো তোমার ফ্যান পুরো। হ্যাঁ। না না, উই হ্যাড লট অফ ফান। আমি সবসময় এটাই খেয়াল রাখি যে উই হ্যাড ফান অর নট। দর্শক দেখলে দেখবে, না দেখলে না দেখবে, উই আর হ্যাভিং অবশ্যই ভাই, ফান। ফানটা দরকার। এবং আমি ওকে, খাওয়ানো সবসময় যাবে না বলি, রাশেদ, খাওয়ানো যাবে না, খাওয়াইতে হবে, বাবুর্চি হতে হবে। খাওয়াইতে হবে। রাশেদ, রাশেদের জন্য এটা সবচেয়ে বড়। এবং আমি ভাই আচ্ছা, সবসময় বলি বেসিক, আমাদের বেসিক জায়গাটা ঠিক করতে হবে। আমরা ভাইয়া একটা হ্যাঁ সময় অশ্লীল সিনেমা আমাদের এত ক্ষতি করে দিছে, যে সিনেমা হলে পাশ দিয়ে কেউ যদি হেঁটেও যেত তাকেও বলতো যে অজু করে আসো। এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রি হয় না। তো সেখান থেকে ভাই আমি যদি মনে করি, আমি ভাবিও নাই যে বাংলা ইন্ডাস্ট্রি এভাবে মানে একটা হাওয়া, যে আমেরিকা কানাডায় যে $3,58,000 শুধু এই দুইটা জায়গা থেকে, বাকি হুম অন্য দেশ থেকে তো করছেই। তো তখন আমার মনে হয় যে না, এখনো স্বপ্ন দেখার জায়গা আছে। এবং আমি হুম মনে করি যে একটা ছেলে যে মাদ্রাসা থেকে পড়ে এসে সে যদি সুড়ঙ্গ বানাইতে পারে, সে যদি শাকিব খান ছাড়া হিট দিতে পারে, একজন তারেক মাসুদ যে কিনা বাংলাদেশে বসে মাটির ময়না বানিয়ে কানের ডিরেক্টর ফোর্ট নাইতে যেতে পারে, তো আমার মনে হয় না আশা হারানো খুব কিছু আছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রেস হয়তো খুব ধীরে ধীরে হয়, আমরা হয়তো অত দ্রুত করতে পারি না, আমাদের জাতিগত অনেক সমস্যা আছে, আমরা হিংসাটা অনেক বেশি, আমরা ঈর্ষা বেশি, আমরা দ্রুত অসহিষ্ণু হয়ে যাই। সেই জায়গাগুলো যদি একটু ঠিক করতে পারি, আর যদি পড়াশোনা একটু বাড়াই, আমার মনে হয় আমরা পারবো। আর নিজেদের গল্পটা বলতে হবে, আর অবশ্যই পারবো। মানুষদেরকে হিপোক্রেসিটা বাদ দিতে হবে। বাসায় আমার 32 ইঞ্চি টিভি, কিন্তু আমি আমার বাসায় শুটিং একটু করতে দেই না। আমি আমার গোলাম মামু শুট করতে দিছি, বলতেছে ভাইয়া এই রুমে তো নামাজ পড়ে শুট করা যাবে না। আমি বলছি তাহলে আর কিন্তু অপূর্বর সাথে এসে আবার সেলফি তুলছে, ভাইয়া ভাইয়া একটা একটা সেলফি, ভাইয়া এটা মজা পাইলাম, এটা ভালো মজা পাইলাম। ভাইয়া এই হিপোক্রেসি আপনি আপনি কোনো বি গ্রেড বলিউড সিনেমাতেও পাবেন না। এটা আমাদের ভাইয়া রক্তে। সাকিব, আমাদের এগুলা আমাদের আমাদের নেক্সট আড্ডার জন্য এগুলো তোলা থাকুক। আমরা নিঃসন্দেহে, আজকে এখানেই শেষ নিঃসন্দেহে ভাইয়া, করছি। অবশ্যই। তো যারা যারা এই আলোচনাটা দেখলেন, আমার মনে হয়, কারণ আমি জানি, আই এম শিওর আমরা চারজন এই মানে এই গল্প, আজকের যে আড্ডাটা, এটা উই এনজয়েড, এন্ড আই এম শিওর আপনারা থ্যাংক ইউ, যারা আই দেখলেন অলসো বা এনজয়। বা ভবিষ্যতে যারা দেখবেন এই 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 আলোচনাটা, আপনারাও এনজয় করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো মন্তব্য থাকে, যারা দর্শকরা যারা এটা দেখলেন, যদি কারো কোনো মন্তব্য থাকে, বিশেষ করে যেই সমস্ত স্টেটমেন্ট আমরা চারজন আমরা দিয়েছি, এর এর মানে বিরুদ্ধে, এর বিপরীতে যদি আপনাদের কারো কোনো বক্তব্য থাকে, কোনো অবশ্যই দ্বিমত থাকে, অবশ্যই, নিঃসন্দেহে। সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আর এছাড়া যদি আপনারা এই সংক্রান্ত অন্য কোনো বিষয় আলোচনা বা আমাদের পরবর্তী আড্ডার জন্য আপনারা যদি কোনো প্রশ্ন রাখতে চান, সেটাও আমাদেরকে কমেন্টে আমাদেরকে দয়া করে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোকে ভবিষ্যতে অ্যাড্রেস করার। আর এছাড়া আপনারা যদি আর অন্য কোনো মানে এই সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে জানান। আমাদের চ্যানেলের অন্যান্য কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো আসসালামু মাচ, আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।